আমাকে শোনা যায়? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। দেখা যায় না লেকচারটা? দেখা যায়? জি স্যার, লেকচার লাইভ প্রেজেন্টেশন দেখা যায়? জি স্যার। জি স্যার। পার্টিসিপেন্ট কতজন এখন? স্যার 115 জন স্যার। 115 জন। জি স্যার। Let us start. প্রথমেই আমি সবাইকে স্বাগত জানাচ্ছি মেডিসিন লেকচার ক্লাসে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো আছো আশা করছি, and you all are doing good in this pandemic situation, এবং আশা করি সবাই ভালো থাকো নিজের পরিবারকে নিয়ে, বয়োবৃদ্ধদের নিয়ে। তবে আজকে যদি আমাকে এরকম ক্লাসে বসতে না হতো তাহলে আমি সবথেকে খুশি হতাম। আমি যদি তোমাদের সাথে ক্লাসরুমে বসতে পারতাম তাহলে আমার অনেক ভালো লাগতো। তারপরেও আমাদেরকে এই সিচুয়েশন মানতে হচ্ছে। আমি জানি না আসলে এরকম ক্লাস কতটুকু ইফেক্টিভ হবে তোমাদের জন্য, বাট আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আমি তোমাদের আজকে মোস্ট প্রবাবলি দিস ইজ দ্য ফার্স্ট লেকচার অফ মেডিসিন। জি স্যার। আমি আজকে তোমাদেরকে যে সাবজেক্টটা পড়াবো সেটা হচ্ছে হেপাটোলজি। তোমরা জানো যে হেপাটোলজি, this is a branch of medicine that deals with diagnosis, investigation, management of disease that affect the liver, gallbladder, biliary tree and pancreas. তাহলে আমরা লিভার, গলব্লাডার, biliary tree and pancreatic disease নিয়ে আলোচনা করব। এই টপিকগুলো নিয়ে আমরা গ্র্যাজুয়ালি আলোচনা করব। আমরা চেষ্টা করব তোমাদের সিলেবাসটা কভার করতে। হোয়াট ইজ হেপাটোলজি? হেপাটোলজি কোথা থেকে আসলো? এটা গ্রিক ওয়ার্ড। হেপাটোলজি আসছে গ্রিক হেপাটিকোস থেকে। হেপাটিকোস এন্ড লজিয়া। হেপাটিকোস মিন্স লিভার, লজিয়া মিন স্টাডি। তো আমরা আগে বললাম যে এটা ডিজিজ অফ দ্য লিভার, গলব্লাডার, biliary tree and pancreatic ডিজিজ নিয়ে আলোচনা করব। আমরা সবসময় একটা ডিজিজ যখন আমরা আলোচনা করি, একটা ডিজিজ ডায়াগনোসিস আমরা কিভাবে করি? একটা ডিজিজ ডায়াগনোসিস করতে হলে আমাদেরকে প্রথমেই সেই ডিজিজের সিমটম অ্যানালাইসিস করতে হয়, সিমটম অফ দ্য ডিজিজ, দেন রিলেভেন্ট এক্সামিনেশন অ্যান্ড রিলেভেন্ট ইনভেস্টিগেশন। তো আমরা এক্সামিনেশনগুলো ওয়ার্ডে শিখবো। আমরা আজকে ডিজিজ ডায়াগনোসিসের জন্য, হেপাটোবিলিয়ারি ডিজিজ ডায়াগনোসিসের জন্য যে ইনভেস্টিগেশন লাগে, সেই ইনভেস্টিগেশন নিয়ে আমরা একটু আলোচনা করব। ইনভেস্টিগেশন অফ দ্য লিভার এন্ড biliary tract। সবসময় একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যখন ইনভেস্টিগেশন করি আমাদের কয়েকটা লক্ষ্য থাকে, আমাদের এইম থাকে। এটা সারা জীবনের জন্য তোমাদেরকে মনে রাখতে হবে। তুমি যখনই কোনো ইনভেস্টিগেশন প্ল্যান করবা তখন তোমাকে কয়েকটা গোল মাথায় রেখে তোমাকে আগাতে হবে। 3 থেকে 4টা গোল থাকে আমাদের ইনভেস্টিগেশন। প্রথমে যখন আমরা ইনভেস্টিগেশন প্ল্যান করি আমরা প্রথমেই দেখি যে আমরা যে ইনভেস্টিগেশন করতে চাই, আমি যদি চিন্তা করি যে দিস কুড বি এ কেস অফ লিভার ডিজিজ বা লিভার অ্যাবনর্মালিটি, তাহলে প্রথমেই আমি দেখি যে লিভার
অ্যাবনর্মালিটি আছে কিনা সেটা দেখার জন্য কিছু ইনভেস্টিগেশন করে, যে ইনভেস্টিগেশন দ্বারা বোঝা যায় যে লিভারে কোনো অ্যাবনর্মালিটি আছে। তারপরে কি করি আমরা, তারপরে আমরা দেখি কি যে কি কারণে হচ্ছে, টু সি দ্য এটিওলজি। তাহলে প্রথমে আমাদের টার্গেট থাকে টু সি দ্য ড্যামেজ অফ দ্যাট অর্গান, ওই অর্গানটা ড্যামেজ হচ্ছে কিনা। যদি সেটা লিভার হইতে পারে, এটা প্যানক্রিয়াস হইতে পারে, এটা যে কোনো জায়গায় হতে পারে, তাহলে প্রথমে আমাদের টার্গেট থাকে যে যে ইনভেস্টিগেশন করবো, এই ইনভেস্টিগেশন আমাদের প্ল্যানটাই থাকবে যে ড্যামেজ অফ দ্যাট অর্গান। কিছু কিছু ইনভেস্টিগেশন, যে ইনভেস্টিগেশন করলে আমরা বুঝতে পারবো যে ওই অর্গানের ড্যামেজ আছে। তারপরে কি দেখি আমরা, তারপর আমরা দেখি যে কি কারণে সেই ড্যামেজটা হচ্ছে, টু সি দ্য এটিওলজি। দেন কি দেখি, দেন সিভিয়ারিটি অফ দ্য ডিজিজ এন্ড কমপ্লিকেশন। এই অর্গানটা যে ড্যামেজ হলো বা যার কারণে হলো, তার কারণে শরীরের কোনো কমপ্লিকেশন হচ্ছে কিনা। তাহলে এটাই মোটামুটি আমাদের গোল থাকে, এবং সারা জীবনের জন্য তোমাদেরকে এটা মনে রাখতে হবে। তাহলে তোমাদেরকে যখন বলা হয় যে হোয়াই উইল ডু অ্যান ইনভেস্টিগেশন, টু সি দ্য ড্যামেজ অফ দ্যাট অর্গান, টু সি দ্য এটিওলজি, টু সি দ্য কমপ্লিকেশন অফ এক্সটেনশন অফ দ্য ডিজিজ। তাহলে এই তিনটা মোটামুটি, এই তিনটা হচ্ছে যে আমাদের আন্ডারলাইন গোল থাকে। এভাবে আমরা সামনের দিকে আগাবো। এটা সবসময় সবার জন্য এটা অ্যাপ্লিকেবল। যেমন আমি যখন চিন্তা করবো যে একটা পেশেন্ট তোমার কাছে কিনে আসলো, লিভার ডিজিজের কমন প্রেজেন্টেশন, পরীক্ষায় ধরা হচ্ছিল যে লিভার ডিজিজ কমন প্রেজেন্টেশন কি নিয়ে আসে ওয়ার্ডে আমরা দেখি যে জন্ডিস জন্ডিস, স্যার। জন্ডিস নিয়ে আসে। এইটাই পরীক্ষা বলতে পারে না যে জন্ডিস নিয়ে আসে। জন্ডিস যদি আসে তাহলে এটা কার ড্যামেজ, লিভার। তাহলে আমরা কি দেখতে হবে, যে লিভার ফাংশন টেস্ট দেখতে হবে। তাহলে লিভার ফাংশন যদি অ্যাবনর্মাল হয়, তার মানে কি, তার মানে হচ্ছে যে এই জন্ডিস ডিউ টু লিভার অ্যাবনর্মালিটি। কারণ জন্ডিস কি হতে পারে, হিমোলাইটিক জন্ডিসও তো হতে পারে। তাহলে একটা পেশেন্ট জন্ডিস নিয়ে আসলো, বাট বাট লিভার ফাংশন নর্মাল, তার মানে কি, দাঁড়াচ্ছে জন্ডিস ডিউ টু আদার দেন লিভার অ্যাবনর্মালিটি, এরকম হইতে পারে। তাহলে আমাকে দেখতে হবে, তাহলে যখন একটা পেশেন্ট জন্ডিস নিয়ে আসে তখন আমাকে লিভার ফাংশন করতে, লিভার ফাংশন যদি অ্যাবনর্মাল থাকে, যে জন্ডিস, সিরাম বিলিরুবিন বেশি, এসজিপিটি বা এএলটি বেশি, এএসটি বেশি, তার মানে কি লিভার ড্যামেজ আছে, এই কারণে জন্ডিস হচ্ছে। ঠিক আছে না? বা অ্যালকালাইন ফসফেটেস বেশি, তার মানে অবস্ট্রাটিক জন্ডিস আছে। যদি এটা সব নরমাল থাকে, অ্যালকালাইন ফসফেটেস নরমাল, অ্যামাইনো ট্রান্সফারেন্স নরমাল, তার মানে আদার দেন লিভার প্যাথোলজিক নেই জন্ডিসের জন্য। তাহলে এইভাবে দেখবো আমরা। এবং এটিওলজির জন্য কি, তাহলে এটা যদি আমরা কি করি, বায়োকেমিক্যাল কিছু টেস্ট করি ব্লাডে, যেমন কি সেটা হতে পারে সিরাম বিলিরুবিন, হতে পারে অ্যামাইনো ট্রান্সফারেন্স হতে পারে, করে আমরা বুঝতে পারবো যে লিভারটা ড্যামেজ কিনা। এটিওলজি দেখার জন্য কি কারণে হচ্ছে সেটা। তাহলে লিভার ড্যামেজ কমন কারণ কি আমাদের দেশে, আমরা ওয়ার্ডে দেখি কি কমন কারণ। আমরা কমন দেখি কি, জন্ডিস কিসে নিয়ে আসে, ভাইরাল হেপাটাইটিস। তাহলে ভাইরাল ভাইরাল হেপাটাইটিস। মার্কারগুলো দেখতে হবে আমাদেরকে। তাহলে আমরা যখন চিন্তা করবো যে জন্ডিসের কারণ কি, কমন কারণ হচ্ছে তাহলে ভাইরাস, এটা দেখবো। অন্য কারণ হইতে পারে, ড্রাগ হইতে পারে, সেগুলো পরে, কিন্তু কমন যেটা সেটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং দ্য সিভিয়ারিটি অফ দ্য ডিজিজ। তাহলে সিভিয়ারিটি, যে সিরোসিসটা কত সিভিয়ার, তাহলে এটার জন্য আমাদের আদার মডালিটিস অফ দ্য ইনভেস্টিগেশন, যেমন যেমন টোটাল যদি আমরা দেখি যে এক্সটেনশন অফ দ্য লিভার ডিজিজ, ফাইব্রোসিস কতটুকু, তাহলে কি করতে পারে, আলটিমেটলি আমাদের কি লাগতে পারে, বায়োপসি লাগতে পারে। নন ইনভেসিভ গুলো যখন আমাদের কোনো আনসার দেয় না, তখন আমাদের ইনভেসিভ মডালিটিস অফ ইনভেস্টিগেশন লাগতে পারে। আমরা আস্তে আস্তে করে জানবো। তাহলে আমরা যদি এইভাবে দেখি, এই ইনভেস্টিগেশন, তুমি দেখো আমি যে 3-4টা কথা বললাম সবগুলাই এটার মধ্যে কভার করা আছে। টু ডিটেক্ট দ্য হেপাটিক অ্যাবনর্মালিটিস, distinguish different type of the liver disorder, extent of the liver damage, follow the response to treatment. তাহলে ইনভেস্টিগেশন আমরা যেমন ডায়াগনোসিসের জন্য করি, আবার এর পরে কি করি, যে যে অ্যাবনর্মালিটি গুলো থাকলো আমরা যখন চিকিৎসা দিলাম, তারপরে রেসপন্স হচ্ছে কিনা, রেসপন্স হতে হবে এই যে অ্যাবনর্মালিটি গুলো ছিল, এটা কি হবে, তাহলে গোয়িং টুয়ার্ডস নরমাল, নরমালের দিকে যাওয়া, তখন আমরা বুঝবো যে আমাদের চিকিৎসাটা কাজে দিচ্ছে। আর কি, এই যে স্পেসিফিক এটিওলজি, তা তোমরা যদি বলো যে এইম অফ ইনভেস্টিগেশন, আমি যেটা প্রথমেই বললাম যে টু ডিটেক্ট দ্য অ্যাবনর্মালিটি অফ দ্যাট অর্গান, টু সি দ্য এটিওলজি, টু সি দ্য কমপ্লিকেশন, তুমি যে তিনটা বলো তাও কভার করবে। তাহলে এটা যে কোনো সিস্টেমের ইনভেস্টিগেশনের হচ্ছে এইম আমাদের, এবং এইভাবে আমরা সামনের দিকে আগাবো। আমরা যদি একটু থার্ড ইয়ার থেকে দেখি, যেহেতু আমরা লিভার নিয়ে পড়বো, আমরা একটু মেমোরাইজ করার চেষ্টা করি ফ্রম ফার্স্ট ইয়ার।
মোস্ট প্রবলি ফার্স্ট ইয়ার এটা পড়ানো হয়। তাহলে লিভার আমরা দেখতেছি একটা লিভার, লিভার কি দুই ভাগে ভাগ করা হয় তাই না, রাইট এন্ড লেফট লব। এটা ফ্যালসিফর্ম লিগামেন্ট দ্বারা আমরা প্রথমে দুই ভাগে ভাগ করি। আমরা আস্তে আস্তে কেন এটা দরকার আমাদের, আসলে আমাদের ফাংশনাল ডিভিশনটা বেশি দরকার। আমরা যখন মেডিসিন পড়বো তখন আমাদের ফাংশনাল ডিভিশন দরকার। অ্যানাটমিক্যাল ডিভিশন হচ্ছে রাইট এন্ড লেফট লব বাই ফ্যালসিফর্ম লিগামেন্ট। তাহলে ফাংশনাল রাইট এন্ড লেফট হেমিলিভারও ভাগ করা হয় বাই হেপাটিক সাপ্লাই। তাহলে আর্টারিয়াল সাপ্লাই দ্বারা আরো দুই ভাগে ভাগ করা যায়, রাইট এন্ড লেফট হেমিলিভার। আবার এই কি হয়, এই রাইট এন্ড লেফট হেমিলিভারকে আরো সাব ডিভাইডেড করা যায় সেগমেন্টটা। কিভাবে সেটা, বাই ডিভিশন অফ দ্য হেপাটিক ভেইন এন্ড পোর্টাল ভেইন। তাহলে প্রতিটা সেগমেন্ট, আবার প্রতিটা তোমার যে রাইট এন্ড লেফট হেমি লিভার আছে এটাকে আবার 8 সেগমেন্ট করে ভাগ করা হয়। কি দেখে সেটা, হেপাটিক ভেইন এন্ড পোর্টাল ভেইনের সাপ্লাই দ্বারা। কেন এটা দরকার, এই সেগমেন্টটা কেন দরকার? সেগমেন্টটা দরকার এই কারণেই, যখন লিভার কোনো টিউমার হয় এবং এই টিউমারের রিসেকশনের কোনো ডিসিশন হয়, যে টিউমার অনেক সময় এইচসিসি হেপাটো সেলুলার কার্সিনোমা, যদি এটা প্রাইমারি স্টেজে থেকে, এটা কিন্তু কিউরেটিভ চিকিৎসা দেওয়া যায় বাই রিসেকশন অফ দ্য লিভার। তখন কিন্তু এই সেগমেন্টটা লাগবে, ঠিক আছে না? তার সাপ্লাই গুলো পোর্টাল ভেইন এন্ড হেপাটিক ভেইনের সাপ্লাই দ্বারা এটা নির্ধারিত হয়, তখন কিন্তু এটা খুব দরকার। তাহলে এটা যারা সার্জন, যারা ইন্টারভেনশন করে তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। যখন লিভার সার্জারি হয় তখন এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি একটু ফিজিওলজি দেখি, তোমরা সবাই জানো যে এটা কি করে, লিভারের ফাংশন কি। আমরা যদি দেখি এট এ গ্লান্স, তাহলে খুব ইম্পর্টেন্ট হচ্ছে মেটাবলিক ফাংশন, মেটাবলিজম অফ দ্য কার্বোহাইড্রেট, প্রোটিন এন্ড ফ্যাট। কার্বোহাইড্রেট তোমরা সবাই জানো, এই যে আমরা রামাদানে ফাস্ট করতেছি, তাহলে কি করে গ্লাইকোজেন স্টোর করে, আবার কি করে যখন ফাস্টিং তখন এখান থেকে গ্লুকোজ রিলিজ করে। খুব ইম্পর্টেন্ট। আরো কিছু স্টোরেজ ফাংশন আছে, আয়রন, কপার, ভিটামিন এ, ডি, বি12। খুব ইম্পর্টেন্ট হচ্ছে সিন্থ ফাংশন অফ দ্য লিভার। তাহলে অ্যালবুমিন সিনথেসিস করে, খুব ইম্পর্টেন্ট। আমরা দেখবো লিভার ফাংশন টেস্টে খুব ইম্পর্টেন্ট, সবসময় আমরা এই পরীক্ষাটা করি। অ্যালবুমিন সিনথেটিক ফাংশন অফ দ্য লিভার। আরো কি করে, বিভিন্ন ধরনের প্রোটিন তৈরি করে, কমপ্লিমেন্ট ফ্যাক্টর, এগুলো তৈরি করে। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে এক্সক্রিটরি ফাংশন অফ দ্য লিভার। একটা পেশেন্ট লিভার ডিজিজ হয়, যখন এক্সক্রিটরি ফাংশন ফেল করে তখন পেশেন্টটা কিন্তু ইকটেরিক হয়। তখন আমরা দেখছি বিলিরুবিন অনেক বেশি, তার মানে বিলিরুবিন এক্সক্রিট করে লিভার। লিভারের যদি ডিজিজ হয় সেই কারণে তার এক্সক্রিটরি ফাংশন যদি লস হয়, তখনই কিন্তু বিলিরুবিন বাড়া শুরু হয়। আরো কিছু ড্রাগ, বাইল সল্ট, এগুলা এক্সক্রিট করে লিভার। তাহলে এমনি ধরতে পারে যে লিভারের ফাংশন কি, তাহলে লিভারের মেটাবলিক ফাংশন, স্টোরেজ ফাংশন, সিনথেটিক ফাংশন এন্ড এক্সক্রিটরি ফাংশন। আমরা যদি এভাবে মনে রাখি একটু শর্টলি, দুই একটা কথা বলার জন্য। আমরা যদি কি করি, হিস্টোলজি দেখি, যদি আমরা একটু মেমোরাইজ করার চেষ্টা করি, তাই না? ফার্স্ট ইয়ার এগুলো পড়ানো হয়। তাহলে আমরা কি বললাম যে লিভারের আমরা লিভারকে ভাগ করলাম কিভাবে, রাইট এন্ড লেফট লব, রাইট এন্ড লেফট হেমিলব, দেন হচ্ছে বিভিন্ন সেগমেন্টে ভাগ করলাম। কিন্তু এই যে অনেকগুলো সেগমেন্ট মিলে কি হয়, আবার অনেকগুলো সেগমেন্ট মিলে একটা হেপাটিক লবিউল হয়। দিস ইজ স্ট্রাকচারাল ইউনিট অফ দ্য লিভার, হেপাটিক লবিউল। তাহলে একটা লবিউলে অনেকগুলো সেগমেন্ট থাকে, তাই না? তো হেপাটিক লবিউল কাকে বলতেছি আমরা? হেপাটিক লবিউল হচ্ছে হেক্সাগোনাল এরিয়া। তোমরা যদি মনে করো, এখানে কি দেখা যায়, কার্সারটা দেখা যায়? দিস ইজ দ্য হেক্সাগোনাল জি এরিয়া। স্যার। জি স্যার, কার্সর দেখা যাচ্ছে স্যার। বুঝা যায় না? এই হেক্সাগোনাল এরিয়া, যেটা কিনা সেন্টারে একটা সেন্ট্রাল ভেইন থাকে, আর কি থাকে, পোর্টাল ট্রেড ইস্ট কর্নারে থাকে। এই হেক্সাগোনাল এরিয়াটা কি বলা হচ্ছে? হেপাটিক লবিউল। এই লবিউলের মধ্যে অনেকগুলো সেগমেন্ট থাকে, তাই না? তাহলে এটা হচ্ছে হেপাটিক লবিউল, এটাকে সেন্ট্রাল ভেইন, দেন হচ্ছে হেপাটিক ট্রায়াড। এই ট্রায়াডে কি থাকে? পোর্টাল ভেইন, হেপাটিক আর্টারি এন্ড বাইল। এখানে থাকে সেন্ট্রাল ভেইন থাকে। তাহলে এটার ডিরেকশনটা কেমন দেখো, সেন্ট্রাল ভেইন থেকে আসলে বাইল তৈরি হয় কোথায়?
এই যে এগুলো হচ্ছে হেপাটিক লেমিলা। তাহলে একটা হেপাটোসাইট এরকম প্লেট আকারে যখন সজ্জিত থাকে, তোমরা বুঝতেছো কিনা দেখা যায়, এই যে হেপাটিক লেমিলা। তাহলে এটা একটা হেপাটোসাইট, এটা একটা হেপাটোসাইট, এটা হেপাটোসাইট। বাই অ্যাক্টিভ এন্ড প্যাসিভ এক্সক্রিশন অফ দ্য হেপাটোসাইট, এখানে বাইল তৈরি হয়। তারপরে কি হয়, কোলনজিওলস থেকে ইন্ট্রা হেপাটিক বাইল ডাক্ট, তারপরে ইন্টার লোবার বাইল ডাক্ট, ঠিক আছে। এই সেন্ট্রাল ভেইন থেকে কিন্তু এটা পেরিফেরির দিকে যায়, এইখানে বাইলের ফ্লোটা হচ্ছে সেন্ট্রাল ভেইন থেকে পেরিফেরির দিকে, আর ব্লাড ফ্লোটা হচ্ছে এখানে থাকে হেপাটিক আর্টারি থেকে সেন্টারের দিকে, ঠিক আছে। তাহলে এইখানে গুরুত্বপূর্ণ, এই আলোচনাটা গুরুত্বপূর্ণ এই কারণে যে দিস ইজ হেপাটিক লবিউল। তাহলে দিস ইজ স্ট্রাকচারাল ইউনিট অফ দ্য লিভার। স্ট্রাকচারাল যদি এটা হয়, তাহলে আরেকটা কি আছে লিভারে, একটা ফাংশনাল ইউনিট আছে, যদি হেপাটিক এসিনাস বলে। এটা কি বলে, হেপাটিক এসিনাস। তাহলে হেপাটিক এসিনাস কোন এরিয়াটা আসলে, হেপাটিক এরিয়া, এই হেপাটিক এসিনাসটা হচ্ছে যে পোর্টাল ট্রায়াস এন্ড সেন্ট্রাল ভেইনের যে অ্যাডজয়নিং এরিয়া, এই যে এই এরিয়া, দিস ইজ পোর্টাল এসিনাস। কেন ইম্পর্টেন্ট পোর্টাল এসিনাসটা আমাদের ক্ষেত্রে, আমরা একটু দেখে যদি আছি। দিস ইজ পোর্টাল ভেইন, সেন্ট্রাল ভেইন, দিস ইজ সেন্ট্রাল ভেইন। তাহলে মাঝখানে যেটা ছিল হেক্সাগোনাল এরিয়া, আর এটা পোর্টাল ট্রায়াড। তাহলে এই ট্রায়াড থেকে দেখো যে ট্রায়াডের কাছাকাছি, আমি কি বলছিলাম যে বাইলের ফ্লো হচ্ছে সেন্ট্রাল ভেইন থেকে পোর্টাল ট্রায়াক্টের দিকে, আর তোমার আর্টারি সাপ্লাই হচ্ছে ট্রায়াস থেকে কোন দিকে, সেন্ট্রাল ভেইনের দিকে। তাহলে তুমি দেখো যে যে অ্যাডজয়নিং এরিয়া, যে পোর্টাল ট্রায়াক্টের যে অ্যাডজয়নিং এরিয়া, সেটা হচ্ছে যে জোন 1 বলা হয়, তোমরা সব বইয়ে কিন্তু আছে। তাহলে এটা জোন 1, তারপর যত আমরা ডিস্টালে যাচ্ছি জোন 2, এবং যত কি আমরা সেন্ট্রাল ভেইনের দিকে যাচ্ছি জোন 3। কেন ইম্পর্টেন্ট এটা দেখো, যে যদি কি হয়, মনে করো যদি লিভারে ব্লাড সাপ্লাই হয়, লিভারে যখন ব্লাড সাপ্লাই হচ্ছে মনে করো, তাহলে এখানে আর্টারিয়াল সাপ্লাই এখানে থাকে। তাহলে এই ব্লাডটাতে কি থাকে, বেশি অক্সিজেন থাকে, বেশি নিউট্রিয়েন্ট থাকে, ঠিক আছে না। কিন্তু এই পেশেন্টটা যদি কি করে, মনে করো ইনজেস্ট করলো টক্সিন, ঠিক আছে না, তাহলে কি হবে, এই এরিয়াটাতে কি হবে, টক্সিনও বেশি থাকবে। তাহলে এই এরিয়াটা ড্যামেজ বেশি হবে, জোন 1 কিছু টক্সিন দ্বারা বেশি ড্যামেজ হবে, ঠিক কিনা, Yes, জোন sir. 1। জি স্যার। আবার যদি এরকম হয়, মনে করো একটা পেশেন্ট কি হচ্ছে, হাইপোক্সিয়াতে ভুগতেছে, ঠিক আছে না, তাহলে তাহলে কি হচ্ছে, এই এরিয়াটা ডিস্টেন্ট টু আর্টারিয়াল সাপ্লাই, তাহলে কোন এরিয়াটা বেশি আগে হাইপোক্সি হবে, জোন 3। Zone 3. তাহলে হাইপোক্সিয়াতে দেখো জোন 3 বেশি আগে এফেক্টেড হচ্ছে। আবার কি, যখন টক্সিন থাকতেছে তখন হচ্ছে জোন এরিয়া বেশি আগে এফেক্টেড হচ্ছে, ঠিক আছে কিনা। যখন আমরা ডিজিজ পড়বো তখন বুঝবো আসলে যে এই যে প্যাথোলজিক্যাল যে চেঞ্জ হয়, তাহলে কোন এরিয়াটা আগে এফেক্টেড হয়, কিসে হচ্ছে, কেন হচ্ছে, এটা বোঝার জন্য আসলে আমাদের হেপাটিক অ্যাসিনাস জানা দরকার, অ্যানাটমিটা। আমি যদি একটু ব্লাড সাপ্লাই দেখি, তোমরা সবাই জানো যেটা কার্ডিয়াক আউটপুটের কত পার্সেন্ট লিভার নেয়, 25%, ঠিক আছে কিনা। এর মধ্যে 20% সাপ্লাই দেয় কে, হেপাটিক আর্টারিয়ান, বাদ বাকি 80% কোথা থেকে পায়, পোর্টাল ভেইন থেকে পায়। তাহলে হেপাটিক আর্টারি, যেটা কিনা ব্রাঞ্চ অফ সিলিয়াক প্লেক্সাস, আর হচ্ছে যে সিলিয়াক এক্সিস থেকে আসে, এন্ড হচ্ছে পোর্টাল ভেইন, যেটা কিনা কার দ্বারা তৈরি হয়, পোর্টাল ভেইন, সুপিরিয়র মেসেন্টেরিক ভেইন এন্ড স্প্লেনিক ভেইন দ্বারা পোর্টাল ভেইন তৈরি হয়। তাহলে মেজরিটি অফ দ্য জিআই ট্র্যাক্টের ব্লাড কোথায় যায়, লিভারে যাচ্ছে, 20% এন্ড 80%, এইভাবে এই সাপ্লাইটা নিয়েছে। ড্রেনেজটা যেটা বললাম যে biliary ড্রেনেজটা কেমন, এই যে ক্যানালিকুলি বললাম, ইন দ্য সেন্টার অফ দ্য লিভার সেল। তাহলে এই যে হেপাটিক লেমিলা যে তৈরি হচ্ছিল, সেখানে আসলে বাইল তৈরি হয়। তারপরে এখান থেকে ক্যানালস অফ হেরিংস, দেন কোলাঞ্জিওস, দেন ইন্ট্রাহেপাটিক বাইল ডাক্ট, দেন হচ্ছে এক্সট্রা হেপাটিক রাইট এন্ড লেফট, দেন হচ্ছে কমন বাইল ডাক্ট। তাহলে এইভাবে তৈরি হয়। আমরা যদি একটু ফার্স্ট ইয়ার থেকে মনে করার চেষ্টা করি, আমরা এটা বলছি এটা যে স্ট্রাকচারাল ইউনিট এন্ড ফাংশনাল ইউনিট। এই যে লিভার,
এখানে একটু জানা দরকার আছে যে আমাদের লিভারের 80% হচ্ছে হেপাটোসাইট। তাহলে এই হেপাটোসাইট গুলো কি হয়, প্লেট আকারে লেমিলা তৈরি করে। তাহলে আর 20% কি থাকে, তাহলে এই যে হেপাটোসাইট, দুই হেপাটোসাইটের মাঝখানে কি থাকতেছে, সাইনোসয়েডস থাকতেছে। এই সাইনোসয়েডস এর যে লাইনিং, এন্ডোথেলিয়াল লাইনিং সেল। তাহলে আর 20%, তাহলে সাইনোসয়েডস এর লাইনিং এন্ডোথেলিয়াল থাকতেছে। দেন epithelial cell lining the intrahepatic bile duct। আর কি থাকে, ইমিউন সিস্টেমে কিছু সেল থাকে, যেমন কি থাকে, কুফার সেল। আর কি আরেকটা ইম্পর্টেন্ট সেল হচ্ছে ইটো সেল, স্টিলেট সেল বলে এটাকে। তাহলে আমরা যদি চিন্তা করি, দেখো তোমরা যদি একটু নিজেরাই দেখো যে আমরা কি বললাম যে হেপাটোসাইট গুলা লেমিলা আকারে থাকে। দিস ইজ লেমিলা, দিস ইজ লেমিলা, এন্ড দিস ইজ সাইনোসয়েড। তাহলে নেটওয়ার্ক অফ ক্যাপিলারি, তাই না? এই সাইনোসয়েড ইন্ডোথেলিয়াল থাকে, এটা কি বেসমেন্ট মেমব্রেন আবার থাকে না। এই কারণে কি হয়, বিভিন্ন ধরনের হচ্ছে কি মানে নিউট্রিয়েন্ট বা তোমার হচ্ছে যে কনস্টিটিউয়েন্ট গুলো কি হয়, হেপাটোসাইটের মধ্যে পাস করতে পারে। হেপাটোসাইট এন্ড সাইনোসিসের মাঝখানে একটা জায়গা থাকে, এটাকে বলা হয় যে স্পেস অফ ডিসি। এখানে যদিও দেখাচ্ছে এটা কুফার সেল, আমার কাছে মনে হচ্ছে যে হেপাটোসাইট এন্ড সাইনোসিসের মাঝখানে যে জায়গাটা, এটা হচ্ছে স্পেস অফ ডিসি। এখানে থাকে ইটোসেল। ইটোসেল কি করে, ভিটামিন এ স্টোর করে। আর কি করে এটা, এটার কাজ হলো যে এই যে আমাদের যে সিরোসিস হচ্ছে, সিরোসিস হলে যে ফাইব্রোসিস হয়, এটা কিন্তু ফাইব্রোটিক প্রসেসটা শুরু করে কে, স্টিলেট সেল বা ইটোসেল। যখন একটি স্টিমুলেশন হয়, এবং মজার ব্যাপার হচ্ছে যে মনে করো যে কারণে ফাইব্রোসিস হচ্ছে, এই স্টিমুলেশন শুরু হলো মনে করো ইটোসেলকে দিয়ে, সে হচ্ছে কোলাজেন টিস্যু তৈরি করা শুরু করলো। এরপরে যদি দেখা যায় অনেক ক্ষেত্রে যদি তুমি স্টিমুলেশন থেকে উইথড্র করো, তারপরে কিন্তু এই ফাইব্রোটিক প্রসেসটা চলতেই থাকে। অনেক ক্ষেত্রে কিন্তু এটা ফাইব্রোসিস প্রসেসটা অনগোয়িং থাকে। তাহলে এটার জন্য দায়ী কে, ফাইব্রোসিসের জন্য, যেটা আমরা পড়বো আলটিমেটলি এই চ্যাপ্টারে। যে ইম্পর্টেন্ট যে টপিক সেটা হচ্ছে সিরোসিস অফ দ্য লিভার। তাহলে এটা শুরু হচ্ছে কোথায়, ইটোসেল দ্বারা। ইটোসেল কি করে, এটা কোলাজেন টিস্যু তৈরি করে, কোলাজেন টিস্যু তৈরি করে। তাহলে কি থাকতেছে একটা লিভারে, তাহলে হেপাটোসাইট হচ্ছে 80%, 20% হচ্ছে ইন্ডোথেলিয়াল সেল, ইপিথেলিয়াল সেল, ইমিউন সিস্টেমের কুফার সেল এন্ড ইটোসেল। এটা কুফার সেল কি করে সবাই জানো তোমরা, তাহলে এটা প্রোটেকশন দেয় আমাদেরকে, তাই না? ইমিউন সিস্টেমের অন্যতম সেল লিভারের হচ্ছে কুফার সেল। এখন আমরা যদি এইখানে আসি, তাহলে আমরা মেইন টপিকটা এখন আসলাম, যে লিভার টেস্ট। তাহলে এটা আমার আলোচনা হয়েছে, লিভার হ্যাজ টু পারফর্ম ডিফারেন্ট কাইন্ডস অফ বায়োকেমিক্যাল, সিনথেটিক এন্ড এক্সক্রিটরি ফাংশন। ওয়ান সিঙ্গেল বায়োকেমিক্যাল টেস্ট ক্যান নট ডিটেক্ট দ্য গ্লোবাল ফাংশন অফ দ্য লিভার। খুব ইম্পর্টেন্ট। তোমাকে বললাম যে লিভার ফাংশন, শুধু তুমি বিলিরুবিন করলাম, বিলিরুবিন করে কিন্তু আসলে টোটাল পিকচারটা আমরা বুঝতে পারবো না অনেক ক্ষেত্রে। এই জন্য বলা হয় যে এরে অফ টেস্ট বা কম্বাইন্ড টেস্ট করে আমাদেরকে বুঝতে হয়, ঠিক আছে? এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে লিভার হচ্ছে হিউজলি ড্যামেজ, কিন্তু লিভার ফাংশন টেস্ট নর্মাল বা এরকম। আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পেশেন্টের হিস্ট্রি অ্যান্ড বেডসাইড এক্সামিনেশন, দেন হচ্ছে ইনভেস্টিগেশন 3 নম্বর। এবং কি ক্যান বি অ্যাবনর্মালি নন হেপাটিক ডিজিজ, rarely suggest a specific diagnosis. They suggest a general category of the liver disease such as hepatocellular and cholestatic. কিছু কিছু লিভার ফাংশন অ্যাবনর্মালি দেখে বুঝতে পারবো আমরা যে এটা হেপাটোসেলুলার ড্যামেজ। কেমন, যেমন অ্যামাইনো ট্রান্সফারেজ বেশি, এএলটি এনএসটি বেশি, তার মানে কি এটা হেপাটোসাইট ড্যামেজ, তার মানে এটা হেপাটোসেলুলার ডিজিজ। এবং যদি অ্যালকালাইন ফসফেটেজ বেশি থাকে, তখন আমরা কি বুঝি, দিস ইজ কোলেস্টেটিক অ্যাবনর্মালিটি, তার মানে এটা কোনো কোনো অবস্ট্রাকশন আছে, এরকম আমরা বুঝতে পারি।
তাহলে এগুলো তোমরা একটু দেখে নিও। আমরা আসতেছি যে লিভার ফাংশন টেস্ট। তাহলে হোয়াট আর দোজ, কি কি লিভার ফাংশন টেস্ট? তাহলে এই যে এতগুলা কথা মনে হলো, অবশ্যই মনে রাখতে হবে যেটা, সেটা কি লিভার ফাংশন টেস্ট। অবশ্যই আমাদের এটা মনে রাখতে হবে সবসময়, এবং এটা ঠোঁটের আগে রাখতে হবে। নেম দ্য লিভার ফাংশন টেস্ট। কি কি? হোয়াট আর দোজ? নাম্বার 1 সিরাম বিলিরুবিন, নাম্বার 2 অ্যামাইনো ট্রান্সফারেজ। অ্যামাং দ্য অ্যামাইনো ট্রান্সফারেজ কি কি আছে? ALT, AST, অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেজ, aspartate অ্যামাইনো ট্রান্সফারেজ, দেন অ্যালকালাইন ফসফেটেজ, দেন অ্যালবুমিন প্রথম ইন টাইম, এন্ড গামা গ্লুটামাইল ট্রান্সফারেজ। তাহলে আমরা যেগুলো বললাম যে সিরাম অ্যালবুমিন, সিরাম বিলিরুবিন, ALT, AST, অ্যালকালাইন ফসফেটেজ, অ্যালবুমিন প্রথম ইন টাইম, এন্ড গামা গ্লুটামাইল ট্রান্সফারেজ, সবগুলোই কি ট্রু লিভার ফাংশন টেস্ট? নো। কেন? অনেকগুলো হচ্ছে যে অনেক টেস্টের দ্বারা আমরা কি লিভার ফাংশন বুঝতে পারি না, লিভার হেপাটোসাইটের ড্যামেজ বুঝতে পারি। যেমন অ্যামাইনো ট্রান্সফারেজ, গামা গ্লুটামাইন ট্রান্সফারেজ, তাহলে এগুলা যদি এলিভেটেড হয়, এটা কিন্তু ট্রু লিভার ফাংশন ডেনোট করে না। লিভার রেদার কি করে? হেপাটোসাইট ড্যামেজ ডেনোট করে। যেমন কি, যে তাহলে কি ট্রু লিভার ফাংশন কোনটা? তাহলে ট্রু লিভার ফাংশন হচ্ছে সিনথেটিক এন্ড এক্সক্রিটরি ফাংশন অফ দ্য লিভার। তাহলে সিনথেটিক ফাংশনকে আমরা বলছিলাম, সিনথেটিক কি করে? সিনথেসিস করে, লিভার সিনথেসিস করে, ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট হচ্ছে সিরাম অ্যালবুমিন সিনথেসিস করে, দেন ক্লোটিং ফ্যাক্টর সিনথেসিস করে। তাহলে এটার সাথে রিলেটেড কে প্রথম ইন টাইম ক্লোটিং ফ্যাক্টর। আর কি করে? এক্সক্রিয়েট করে কি? বিলিরুবিন এক্সক্রিয়েট করে। ঠিক আছে কিনা? আমরা ওখান থেকে দেখলাম যে আমরা যে বলছিলাম যে লিভার ফাংশন কি কি, তাহলে সিনথেটিক এন্ড এক্সক্রিটরি ফাংশন খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখো, তাহলে হোয়াট আর দোজ ট্রু লিভার ফাংশন টেস্ট? তাহলে কি দেখো, সিনথেটিক এর মধ্যে, অ্যামাং সিনথেটিক সিরাম অ্যালবুমিন এন্ড প্রথম ইন টাইম, এন্ড হচ্ছে যে এক্সক্রিটরি ফাংশন হচ্ছে বিলিরুবিন। তাহলে আমরা যদি দেখি, দেখো এখানে তাই বলা আছে সিরাম অ্যালবুমিন। তাহলে সিনথেটিক এর মধ্যে সিরাম অ্যালবুমিন, যেটা সিনথেসিস করে অ্যালবুমিন। অ্যালবুমিন যখন প্রলং টাইম ধরে সিনথেসিস কম করবে, তখন কি হবে? অ্যালবুমিনের কনসেন্ট্রেশন কমে যাবে, যেটা আমাদের 4 to 6 গ্রাম পার ডিএল থাকে। তখন দেখা গেল যে আমরা ম্যাক্সিমাম সিরোসিসের পেশেন্টের দেখি যে অ্যালবুমিন 2 গ্রাম, 1.2 গ্রাম, অনেকেরই 1 গ্রাম এরকম দেখি। বিলিরুবিন বাড়তে থাকে যখন এক্সক্রিটরি ফাংশন ডিটোরিয়েট করে, আর প্রথম ইন টাইম বাড়তে থাকে। তাহলে তোমাকে যদি বলে যে ট্রু লিভার ফাংশন কোনটা, তাহলে ওগুলো লিভার ফাংশন, কিন্তু ট্রু লিভার ফাংশন হচ্ছে 3টা। কেন ওগুলোকে ট্রু বলা হচ্ছে না? কারণ ওইটা যদি লিভার হেপাটোসাইট ড্যামেজ হয়, তখনও কিন্তু ওগুলো বাড়তে থাকে, সেই কারণে ওগুলোকে ট্রু বলা হয় না। তাহলে এগুলা খেয়াল করতে হবে আমাদের। তাহলে আমরা যদি বিলিরুবিনটা দেখি একটু, তাহলে এমন দ্য ট্রু লিভার ফাংশন টেস্ট বিলিরুবিন। তাহলে বিলিরুবিন রিফ্লেক্ট করে কি? দ্য ডিগ্রি অফ দ্য লিভার ড্যামেজ। রেস বিলিরুবিন অকার্স কোথায় কোথায়? বিলিরুবিন। তাহলে বিলিয়ারি ডিজিজ যদি হয়, তাহলে বিলিয়ারি ট্র্যাক্টে যদি কোনো ডিজিজ থাকে, ঠিক আছে, ধরো কোনো ধরনের অবস্ট্রাকশন থাকে, তাহলে কিন্তু বিলিরুবিন বাড়তে পারে। বা লিভার প্যারেনকাইমাল যদি ডিজিজ হয়, তখন লিভারের এক্সক্রিটরি ফাংশন ডিটেরিয়েট করে, তখনও বিলিরুবিন বাড়তে থাকে। রিগার্ডিং অ্যালবুমিন, অ্যালবুমিন কি করে? অপশন লো ইন পেশেন্ট উইথ লিভার ডিজিজ ডিউ টু রিডিউস সিনথেসিস। তাহলে একটা পেশেন্টের যখন কি হয়, যে অ্যালবুমিন কম থাকে, ধরে নিতে হবে পেশেন্ট সাফারিং ফ্রম লং টাইম লিভার ডিজিজ দ্যাট রিডিউস দ্য সিনথেটিক ক্যাপাবিলিটি অফ দ্য লিভার। যেমন কি, হাফ লাইফ অফ দ্য অ্যালবুমিন ইজ অ্যাবাউট 2 weeks, সো অ্যালবুমিন লেভেলস ইজ নর্মাল ইন অ্যাকুট লিভার ডিজিজ বাট আর অলমোস্ট অলওয়েজ রিডিউস ইন ক্রনিক লিভার ডিজিজ। তাহলে দেখো, একটা পেশেন্ট তোমার কাছে আসলো, ওয়ার্ডে একটা পেশেন্ট আসলো, হিস্ট্রি মিলতেছে না, একুট মনে হচ্ছে না, হিস্ট্রি আসলে কনক্লুসিভ কোনো কিছু তোমাকে দিচ্ছে না। তখন দেখো, তুমি যদি কি করো, একটা পরীক্ষা করো একটা পেশেন্টের, যে অ্যালবুমিনটা কম, তার মানে কি? ভার্চুয়ালি এক্সক্লুড অ্যাকুট লিভার ডিজিজ। এটার হাফ লাইফ হচ্ছে 2 সপ্তাহ। তাহলে কখনোই এটা অ্যাকুট লিভার ডিজিজ এটা কমবে না। তাহলে অ্যালবুমিন কমা মানেই হচ্ছে যে পেশেন্ট সাফারিং ফ্রম ক্রনিক লিভার ডিজিজ, যদি না আদার কোনো কন্ট্রিবিউটিভ ফ্যাক্টর থাকে। এখন দেখা গেলো যে পেশেন্ট খাইতে কম পায়, তাহলে একজন ফিজিশিয়ান হিসেবে কিন্তু তোমাকে ওভারঅল পেশেন্টকে জাজ করতে হবে যে অ্যালবুমিন কমার কোনো অন্য কোনো কারণ আছে কিনা। দেখা গেলো যে তার হচ্ছে যে ইউরিন দিয়ে অ্যালবুমিন লস হয়, সেটা ডিফারেন্ট ইস্যু, কিন্তু এভরি আদার সিস্টেম তোমার ওকে অ্যালবুমিন কম, তার মানে সিনথেটিক ক্যাপাবিলিটি অফ দ্য লিভার হচ্ছে যে কমে গেছে, এটা মনে রাখতে হবে। দেন রিগার্ডিং অ্যামাইনো ট্রান্সফারেন্স, অ্যামাইনো ট্রান্সফারেন্স, অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেন্স কোথায় পাওয়া যায়? ফাউন্ড প্রাইমারিলি ইন দ্য হেপাটোসাইট। এবং কোথায় রিলিজ করে? যখন এই হেপাটোসাইটের ড্যামেজ হয়, তখন এটা
রিলিজ হয়। এটা বিভিন্ন ল্যাবরেটরিতে বিভিন্ন লেভেল থেকে 5 to 40, ইউজুয়ালি আমরা অ্যারাউন্ড 40 ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার এরকম থাকে। তাহলে হেপাটোসাইট যখন ড্যামেজ হয় তখন এটা এএলটি বাড়তে থাকে। বাট দিস ইজ নট ট্রু লিভার ফাংশন টেস্ট, বাট দিস ইজ লিভার ফাংশন টেস্ট, ওয়ান অফ দ্য লিভার ফাংশন টেস্ট। আর কি আদার অ্যামাইনো ট্রান্সফারের মধ্যে আছে এসপার্টেড অ্যামাইনো ট্রান্সফারেজ। এটা কোথায় পাওয়া যায়? লিভার বাদে অন্য জায়গায়ও পাওয়া যায়। তাহলে এটা লিভারে পাওয়া যাচ্ছে, হার্টে পাওয়া যাচ্ছে, মাসেলে পাওয়া যাচ্ছে, ইন্টেস্টাইনে পাওয়া যাচ্ছে, প্যানক্রিয়াস। তাহলে এই ডিসগুলোতে পাওয়া যায়। ইভেন একটা ইনজেকশন দিলেও এটা বাড়তে পারে। এই জন্য যখন কি হয়, একটা পেশেন্ট জন্ডিস নিয়ে আসে, মনে করো তুমি যদি দেখতে চাও যে এটার হেপাটোসাইট ড্যামেজ আছে কিনা, তাহলে কি করবো আমরা? আমরা যদি একটা পরীক্ষা করি তাহলে উই শুড গো ফর ALT স্যার। ALT, ডেফিনেটলি ALT, ডেফিনেটলি ALT। তাহলে আমাদেরকে এগুলা কনসিডারেশন রাখতে হবে। এই নলেজটা এই কারণেই দরকার যে তুমি তো সবই করতে পারো। একটা পেশেন্ট আসলো তোমার কাছে জন্ডিস নিয়ে, তুমি বিলিরুবিন করতে পারো, কিন্তু তুমি তো দেখতেছো যে বিলিরুবিন 2 এর বেশি মানে ক্লিনিক্যালি ডিটেক্টেড, তুমি বুঝতেছো। এবং অ্যাকুট লিভার ডিজিজ যখন হয় তখন বিলিরুবিনের কিন্তু কোনো প্রগনোস্টিক সিগনিফিকেন্স থাকে না। শুধুমাত্র ক্রনিক লিভার ডিজিজে এটার প্রগনোস্টিক সিগনিফিকেন্স আছে। ক্লিয়ার কিনা? এই জন্য একটা অ্যাকুট হেপাটাইটিস একটা পেশেন্ট তোমার কাছে নিয়ে আসলো, একটা পুয়ার পেশেন্ট, তাহলে কি পরীক্ষা করবো? তাহলে আমরা কি করি? সবসময় তোমাকে যে বিলিরুবিন করতে হবে, তুমি তো দেখতেছো পেশেন্ট একটিরিক, তাহলে বিলিরুবিন করার সবসময় জাস্টিফাইড না। যদি দেখা তুমি যদি চিন্তা করো, মানে ইকোনমিক বেনিফিট চিন্তা করো পেশেন্টের, আমি দেখতেছি পেশেন্ট একটিরিক, তার মানে পেশেন্টের বিলিরুবিন মোর দেন 2, ঠিক আছে? এখন আমি হেপাটোসাইট ড্যামেজ দেখতে পারি কি? ড্যামেজ দেখার জন্য কি করবো আমরা? অ্যামাইনো ট্রান্সফারেন্সের মধ্যে আমার 2টা করার কোনো দরকার নেই। আমরা কি করতে পারি? শুধু একটা করতে পারি, শুধু ALT, যেটা স্পেসিফিক ফর ড্যামেজ অফ দ্য হেপাটোসাইট। তাহলে একটা করবো আমরা। দেন কি অ্যালকালাইন অ্যামাইনো ট্রান্সফারেজ, এটা কোথায় পাওয়া যাচ্ছে? এটা অন্য ডিজিজও বাড়ে, যেমন বোনসের, যেমন কি হয় অস্টিওমেলেশিয়াতেও কিন্তু অ্যালকালাইন ট্রান্সফারেজ বাড়তে পারে। বিলিয়ারি ডিজিজ, বিলিয়ারি কোনো অবস্থা হলে বাড়ে। তাহলে যখনই এরকম হয় তখন অ্যালকালাইন ট্রান্সফারেজ, তখন আদার পসিবিলিটিস গুলো তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে কিনা? গামা গ্লুটামাইন ট্রান্সফারেজ কোথায় বাড়ে? এটা স্পেসিফিক একটা জায়গায় বাড়ে। যখন এটা বাড়ে তখন অ্যালকোহলিক লিভার ডিজিজ, একটা পেশেন্টের, মনে করো একটা পেশেন্ট ক্রনিক লিভার ডিজিজ নিয়ে আসছে, ঠিক আছে না? তোমাকে হাইট করতেছে অ্যালকোহলিজমে, তখন আমরা এটা করতে পারি। বা এটা হচ্ছে যে এটা করে যদি আমরা বেশি পাই তখন এটা ধরে নেওয়া হয় যে দিস পেশেন্ট সাফারিং ফ্রম অ্যালকোহলিক লিভার ডিজিজ। আমরা কি বললাম প্রথমেই যে একটা সিঙ্গেল টেস্ট করে আসলে গ্লোবাল লিভার ফাংশন বোঝা যায় না, ঠিক আছে কিনা? তাহলে এই জন্য হচ্ছে কম্বাইন্ড টেস্ট করতে হয়। এলিভেশন অফ দ্য ALT and ST সাজেস্ট সেলুলার ইনজুরি, যেটা হেপাটোসাইট। তাহলে হেপাটোসাইট ইনজুরি হলে ALT ST দুইটাই বাড়বে। অ্যালকালাইন ফসফেটের জন্য বিলিরুবিন যখন বাড়ে তখন এটা ইন্ডিকেট করে কোলেস্টেসিস অথবা কোনো অবস্ট্রাকশন আছে বিলিয়ারিটিতে। আবার মিক্স প্যাটার্ন হইতে পারে, দেখা গেল যে ALT ST দুটাই বেশি আছে, আবার বিলিরুবিন বেশি আছে। মনে করো একটা পেশেন্ট একুট হেপাটাইটিস নিয়ে আসে, তো হেপাটাইটিসে কি আমরা আশা করি যে বিলিরুবিন বাড়বে, ALT বাড়বে। আবার কিন্তু দেখা যাচ্ছে এই অনেক পেশেন্টের ক্ষেত্রে অ্যালকালাইন ফসফেট বাড়তে পারে। কেন? ডিউ টু ইন্ট্রাহেপাটিক কোলেস্টেসিস। যখন ইনফ্লামেশন হয়, সেলুলার ইডিমা হচ্ছে, তখন কি হয়? ইন্ট্রাহেপাটিক বাইল ডাক্টর গুলো কি হয়? অবস্ট্রাকশন হতে পারে, তখন দেখা যাচ্ছে যে অ্যালকালাইন ফসফেটেস বাড়তে পারে। তাহলে এরকম মিক্স প্যাটার্নও হতে পারে। তাহলে অ্যালকালাইন ফসফেটেস বাড়লে যে সবসময় এক্সট্রা হেপাটিক প্যাথোলজি হবে সেটা নাও হতে পারে। ইন্ট্রাহেপাটিক কোলেস্টেসিস হলেও তোমার অ্যালকালাইন ফসফেটেস বাড়তে পারে। তাহলে শুধু কি আমরা লিভার ফাংশন টেস্ট করেই লিভারের ড্যামেজ বুঝবো? আমাদের রুটিন যে ইনভেস্টিগেশন আমরা করি সেগুলো কি কোনোভাবে কি আমাদেরকে হেল্প করতে পারে কিনা? দিস ইজ ইম্পর্টেন্ট। তাহলে আমরা লিভার ফাংশন টেস্ট জানলাম, ট্রু লিভার ফাংশন টেস্ট জানলাম। আমাদের যে রুটিন হেমাটোলজিক্যাল টেস্ট কি রিফ্লেক্ট করে লিভার ডিজিজকে? খুব ইম্পর্টেন্ট। তাহলে একটা পেশেন্টে যদি আমরা ব্লাড পিকচার করি, ব্লাড পিকচারে যদি কি হয় নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়া, এটা কি ইন্ডিকেট করে? তাহলে একটা লিভার ডিজিজের পেশেন্ট কি অ্যানিমিয়া নিয়ে আসতে পারে? অবশ্যই আসতে পারে। লিভার ডিজিজের জন্য কি হতে পারে? পোর্টাল হাইপারটেনশন হতে পারে। পোর্টাল হাইপারটেনশনের জন্য কি থাকতে পারে? ইসোফেজিয়াল ভেরিক্স থাকতে পারে বা গ্যাস্ট্রিক ভেরিক্স থাকতে পারে। এখান থেকে অনেক দিন ধরে ব্লাড লস হতে পারে। দেখা গেল যে পেশেন্টটা কি নিয়ে আসতেছে? ক্রনিক ব্লাড লস হওয়ার কারণে আয়রন ডিফিসিয়েন্সি হয়, তখন ব্লাড পিকচারে আমরা কি পাইতে পারি? মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া এরকম পাইতে পারি। আবার যদি একুট ব্লাড লস হয় সেক্ষেত্রে নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়া পাইতে পারি। আবার কি পাইতে পারি? একটা ব্লাড পিকচারে ম্যাক্রোসাইট দেখতেছি যে MCV মোর দেন 100 এরকম হতে পারে। কাদের ক্ষেত্রে হতে পারে? একটা পেশেন্ট
সাফারিং ফ্রম অ্যালকোহলিক সিরোসিস। যদি অ্যালকোহলিক সিরোসিসে ভুগে তাহলে এই পেশেন্টের কি হতে পারে, এমসিভিটা কি হতে পারে, মোর দেন 100 হতে পারে। তাহলে দেখো যে আমরা যদি রুটিন হেমাটোলজিক্যাল টেস্ট করি, এখান থেকে কিন্তু আমরা কি আইডিয়া পেতে পারি অ্যাবাউট দ্য এটিওলজি। অনেক সময় এটিওলজি বুঝতে পারি, অথবা এটা কমপ্লিকেশন হচ্ছে কিনা সেটাও বুঝতে পারি। যেমন কি হতে পারে, তাহলে বললাম যে ম্যাক্রোসাইটোসিস কিছু হবে, অ্যালকোহলিক লিভার ডিজিজে তাহলে এমসিভি বাড়বে। লিউকোপেনিয়া কিছু হবে, একটা পেশেন্ট লিভার ডিজিজে ভুগতেছে, ভোগার কারণে কি এটার কমপ্লিকেশন হিসেবে পোর্টাল হাইপারটেনশন আছে। তাহলে আমরা জানি যে পোর্টাল হাইপারটেনশন কাকে বলে, যে অ্যানিমিয়া, লিউকোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, আইদার সিঙ্গলি অর ইন কম্বিনেশন। তিনটা আলাদাভাবে হইতে পারে অথবা কম্বিনেশনও হইতে পারে। তাহলে লিউকোপেনিয়া পোর্টাল হাইপারটেনশনের জন্য হইতে পারে। আবার লিউকোসাইটোসিস কিছু হইতে পারে, একটা পেশেন্টের লিভারে মনে করে অ্যাবসেস আছে, তাহলে লিউকোসাইট কাউন্ট বাড়বে। আবার কি আমরা কিন্তু ওভারঅল বলতেছি যে হেপাটোবিলিয়ারি ডিজিজের রিফ্লেকশন, ইনভেস্টিগেশন কিন্তু বলতেছি আমরা টোটাল হেপাটোবিলিয়ারি সিস্টেমকে সামনে রেখে। লিউকোসাইটোসিস কি হতে, লিভার অ্যাবসেসে কি হতে পারে, লিউকোসাইট কাউন্ট বাড়তে পারে। কোলানজাইটিস হলে লিউকোসাইট কাউন্ট বাড়তে পারে, ঠিক আছে কিনা। আর লিউকোপেনিয়া হতে পারে থ্রম্বোসাইট, তোমার পোর্টাল হাইপারটেনশনের কারণে ডিউ টু হাইপারস্প্লেনিজম। থ্রম্বোসাইটোপেনিয়া খুব ইম্পর্টেন্ট। এটা আমরা প্রথমে ওয়ার্ডে ঢুকে যখন বলে যে ক্রনিক লিভার ডিজিজ, ব্লাডে আমরা দেখি যে তার প্লাটলেট কাউন্টটা কেমন। ইন দ্য ব্যাকগ্রাউন্ড অফ থ্রম্বোসাইটোপেনিয়া, ইফ এ পেশেন্ট হ্যাভিং হেপাটোমেগালি, তাহলে ধরে নিতে হবে যে পেশেন্ট সাফারিং ফ্রম লিভার ডিজিজ। তাহলে একটা মানে তোমার হেপাটোমেগালির ব্যাকগ্রাউন্ডে যদি থ্রম্বোসাইটোপেনিয়া থাকে, তাহলে লাইকলি পেশেন্ট সাফারিং ফ্রম লিভার ডিজিজ। কেন এটা থ্রম্বোসাইটোপেনিয়া হচ্ছে, আমরা জানি যে এটা একটা তোমার হচ্ছে যে স্টিমুলেটিং ফ্যাক্টর হচ্ছে থ্রম্বোসাইট জেনারেশনের জন্য হচ্ছে থ্রম্বোপয়েটিন, যেটা কিনা লিভার থেকে আসে। তো লিভার যখন ড্যামেজ হন তখন থ্রম্বোপয়েটিন কমে যায়, এই কারণে কি ডেভেলপ করে থ্রম্বোসাইটোপেনিয়া। ইন দ্য আদার হ্যান্ড, যখন লিভার ডিজিজে কি হয়, স্প্লিন বড় থাকে, হাইপার স্প্লিনিজম ডেভেলপ করে, তখনও কিন্তু থ্রম্বোসাইট কাউন্ট কমে যেতে পারে, থ্রম্বোসাইটোপেনিয়া হতে পারে। আমরা বলছি যে লিউকোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, তাহলে এটা সিঙ্গলি হতে পারে অথবা কম্বাইন্ড হতে পারে। থ্রম্বোসাইটোসিস কিছু হইতে পারে, একটা পেশেন্ট লিভার ডিজিজে সাফার করে, তার ভেরিক্স আছে, যদি অ্যাকুট হিমোরেজ হয় তখন কিন্তু দেখা, আমরা অন্য ক্ষেত্রেও জানি যে অ্যাকুট হিমোরেজের ক্ষেত্রে কিন্তু এই তোমার হচ্ছে যে প্লাটলেট কাউন্ট বাড়ে, থ্রম্বোসাইটোসিস হতে পারে, ঠিক আছে। তাহলে অ্যাকুট হিমোরেজ এটা ইন্ডিকেট, থ্রম্বোসাইটোসিস মানে হচ্ছে অ্যাকুট হিমোরেজ ইন্ডিকেট করতেছে। থ্রম্বোসাইট আরেকটা ক্ষেত্রে রেয়ারলি হতে পারে কি, যদি এই পেশেন্টের একটা কার্সিনোমা ডেভেলপ করে, গুড কার্সিনোমা যদি ডেভেলপ করে, তাহলে আমরা সবসময় জানি সিরোটিক পেশেন্ট, সিরোসিস অফ দ্য লিভার, সিরোটিক লিভার ইজ এ ফার্টাইল ল্যান্ড ফর ডেভেলপমেন্ট অফ এইচসিসি। তাহলে সিরোসিসের ব্যাকগ্রাউন্ডে কিন্তু প্রায়শই দেখি এটার কমপ্লিকেশন হিসেবে এইচসিসি ডেভেলপ করে, এটা একটা ফার্টাইল ল্যান্ড। তাহলে নর্মালি হেপাটাইটিস বিসি যখন ক্রনিক ক্যারিয়ার স্টেট থাকে তখন যেমন এইচসিসি ডেভেলপ করে, সিরোটিক লিভারও কিন্তু এরকম একটা ফার্টাইল ল্যান্ড ফর ডেভেলপমেন্ট অফ এইচসিসি। তাদের কিন্তু খুব এইচসিসি হয় কমপ্লিকেশন হিসেবে। তাহলে এইচসিসি হলেও কিন্তু থ্রম্বোসাইটোসিস হতে পারে। তাহলে দেখো যে রুটিন হেমাটোলজিতে আমরা কত কিছু বুঝতেছি, যে এটা যদি আমরা বুঝি ঠিক মতো পারে, তাহলে যে এগুলা হচ্ছে কিনা ভিতরে, তাহলে এগুলো মেলানোর চেষ্টা করতে হবে আমাদের। আর কি আছে, প্রথ্রম্বিন টাইম খুব ইম্পর্টেন্ট এটা। তাহলে আমরা জানি যে এটা 2 নম্বর ফ্যাক্টর। কে ডিপেন্ডেন্ট ফ্যাক্টর হচ্ছে among the কে ডিপেন্ডেন্ট ফ্যাক্টর 2, 7, 9, 10, তাহলে 2। এটার হাফ লাইফ ইজ ভেরি শর্ট, 5 to 72 আওয়ার্স। এই জন্য বলা হয় দিস ইজ দ্য ভেরি সেন্সিটিভ এন্ড আর্লি মার্কার ফর লিভার ড্যামেজ। তাহলে তোমার লিভার ড্যামেজ আছে কিনা বা লিভার কতটুকু ক্ষতিগ্রস্ত আছে, এটা দেখার জন্য কি পরীক্ষা করতে হবে, প্রথমে টাইম করতে হবে। ভেরি সেন্সিটিভ মার্কার অফ লিভার ড্যামেজ, প্রথমে টাইম। তাহলে এটা পড়তেছিল আমাদের সিনথেটিক ফাংশনের মধ্যে, প্রথমে টাইম খুব ইম্পর্টেন্ট। আদার বায়োকেমিক্যাল টেস্ট, হাইপোনেট্রিমিয়া, যেটা কিনা ডাইলিউশনাল হাইপোনেট্রিমিয়া অনেক সময় হয়, যে একটা পেশেন্ট যখন সিরোসিসে ভোগে, তোমরা দেখো যে এই পেশেন্ট ইডিমাটাস থাকে, ফ্লুইড রিটেইন করে, এই পেশেন্ট গুলো দেখা যাচ্ছে হাইপোনেট্রিমিয়া হবে। আদার সিরাম ইউরিয়া, ফেরিটিন, এগুলো করা যেতে পারে। আর কি ইমিউনোলজিক্যাল টেস্ট, আসলে এটা কি, আসলে টু সি দা এটিওলজি। আমরা কি বললাম যে আমরা প্রথমে লিভার ড্যামেজ দেখলাম, এরপরে এখন আমরা দেখতেছি যে এটিওলজি অফ দা কি কারণে লিভার ড্যামেজটা হচ্ছে, সেটা হেপাটাইটিস খুবই কমন, হেপাটাইটিস বি, সি। আদার অটো ইমিউন ডিজিজ দ্বারা হতে পারে। এই জন্য এএনএ, অ্যান্টি স্মুথ মাসেল অ্যান্টিবডি, অ্যান্টি মাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডি,
ইমিউনোগ্লোবুলিন, অটো ইমিউন হেপাটাইটিস যখন হয় তখন ইমিউনোগ্লোবিনটা বাড়ে। ফেরিটিন কিসে? যদি হিমোক্রোমাটোসিস হয়, যে এটা আয়রন ওভারলোডের জন্য সিরোসিস অফ দ্য লিভার হচ্ছে, তখন সেরুলোপ্লাজমিন, এটা হচ্ছে উইলসন ডিজিজ, তাহলে সেরুলোপ্লাজমিন তখন দেখা হয় উইলসন ডিজিজ। তাহলে এগুলো আস্তে আস্তে করে, শুধু নামগুলো এখন জেনে রাখো, আমরা যখন গ্রাজুয়ালি যাবো তখন কোনটার কি কাজ আস্তে আস্তে করে জানবো আমরা। তাহলে এই পরীক্ষাগুলো, এই চারটা আসলে বেসিক্যালি টু সি দা এটিওলজি অফ দ্য ডিজিজ। আমি কি প্রথমেই তোমাদেরকে বলেছি যে আমরা কয়েকটা টার্গেট সামনে নিই, টু সি দা ড্যামেজ অফ দ্যাট অর্গান, তারপর টু সি দা এটিওলজি। তাহলে এটা এটা কি করতেছি আমরা, কেন করতেছি এটা, ড্যামেজ মানে কি কারণে এই লিভারটা ড্যামেজ হচ্ছে সেটার জন্য। আদার ইমেজিং, তাহলে ইমেজিং মডালিটিস অফ দ্য, কি কি ইমেজিং মডালিটি আছে টু সি বা টু ডিটেক্ট দ্য অ্যাবনর্মালিটিস অফ দ্য হেপাটোবিলিয়ারি সিস্টেম। যেমন খুব ইম্পর্টেন্ট এন্ড নন ইনভেসিভ, খুবই পপুলার আল্ট্রাসোনোগ্রাফি। তাহলে আল্ট্রাসোনোগ্রাফি দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি। এরকম একটা কোশ্চেন হতে পারে যে রোল অফ আল্ট্রাসোনোগ্রাফি টু ডিটেক্ট দ্য হেপাটোবিলিয়ারি ডিজিজ, এরকম একটা কোশ্চেন কিন্তু তোমাদের হইতে পারে। ঠিক আছে, তা আল্ট্রাসোনোগ্রাম করে কি বুঝতে পারি? মনে করো একটা পেশেন্টের, প্রথমেই যে একটা পেশেন্ট সিরোসিস হলে কি মনে পড়ে, যে পেটটা অনেক বড়, তাই না? অ্যাবডোমেনটা অনেক ডিস্টেন্ডেড। তাহলে ডিস্টেন্ডেড থাকলে তুমি তো বুঝোই যে এটা অ্যাসাইটিস আছে, বা আমি ক্লিনিক্যালি দেখলাম যে এটা ফ্লুইড ফিল শিফটিং ডালনেস আছে। কিন্তু একটা পেশেন্টের সাবটেল মানে খুবই ভেরি মিনিমাম অ্যাসাইটিস আছে, এটা তো আমি ক্লিনিক্যালি নাও বুঝতে পারি। ঠিক আছে, তখন যদি আল্ট্রাসোনোগ্রাফি করি তখন কিন্তু বুঝতে পারি। তাহলে একটা পেশেন্টের যদি কি হয়, একটা পেশেন্টের জন্ডিসের ব্যাকগ্রাউন্ডে অ্যাসাইটিস আছে, তাহলে কি হতে পারে, একটা লিভার ডিজিজ হতে পারে, একটা পসিবিলিটিস, এরকম ভাবে চিন্তা করার সুযোগটা থাকবে। আল্ট্রাসোনোগ্রাম দেখে কি করতে, আমরা স্প্লিন আছে কিনা, আমার হাতে স্প্লিন লাগতেছে না, কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি করে আমি স্প্লিনটা পাইতে পারি। তাহলে কি হবে, এটা এটা ইন্ডিকেট করে যে ডেভেলপমেন্ট অফ পোর্টাল হাইপারটেনশন। তাহলে কার্ডিনাল ফিচার অফ পোর্টাল হাইপারটেনশন হচ্ছে স্প্লিনোমেগালি। তাহলে এরকম স্প্লিন দেখতে পারি আমরা, লিভার দেখতে পারি, লিভারের টেক্সচারটা দেখতে পারি কেমন আছে, বা লিভারে কোনো টিউমার হচ্ছে কিনা, লিভারে কোনো অ্যাবসেস আছে কিনা। এটা আল্ট্রাসোনোগ্রাফিতে খুব সহজে বোঝা যায় যে গলব্লাডারে কোনো স্টোন আছে, খুব ইম্পর্টেন্ট। এবং কমন বাইল ডাক্টে কোনো স্টোন, কোনো অবস্ট্রাকশন, এটা বোঝা যাবে কমন বাইল ডাক্টের ডায়ামিটারটা মোর দেন 10 মিলিমিটার কিনা। তাহলে সিবিডিতে কোনো অবস্ট্রাকশন আছে কিনা, কোনো স্টোন আছে কিনা, এটা খুব ইজিলি বোঝা যায় না। দিস ইজ ইম্পর্টেন্ট, নন ইনভেসিভ। তবে এই আল্ট্রাসোনোগ্রাফিটাকে কোয়ালিফাইড লোক দ্বারা এটা হচ্ছে যে নিয়ন্ত্রিত হতে হবে। এটা সবসময় বলা যায় আল্ট্রাসোনোগ্রাফি ইজ এন অপারেটর ডিপেন্ডেন্ট মডালিটিস অফ ইনভেস্টিগেশন। তাহলে অপারেটর যদি ভালো না হয় তাহলে কি হবে, এটা উল্টা সোনোগ্রাফি হয়ে যেতে পারে, তাই না? তাহলে আমাদেরকে সঠিক গাইডলাইন নাও দিতে পারে। আদার কি খুবই কম করা হয়, সিটি এন্ড এমআরআই। বলা হচ্ছে যে যদি একটা টিউমার থাকে লেস দেন 2 সেন্টিমিটার ইন ডায়ামিটার, তাহলে কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি নাও বুঝতে পারে, বা যদি এক্সপার্ট তোমার অপারেটর না হয় তাহলে সেটা বোঝা নাও যেতে পারে। সেক্ষেত্রে কি করি আমরা, সিটি এন্ড এমআরআই, স্পেশালি যদি কন্ট্রাস্ট করা হয়, সিটি বা এমআরআই যদি কন্ট্রাস্ট করি আমরা, তাহলে কিন্তু আমরা এই এত ছোট টিউমার কিন্তু আমরা বুঝতে পারি। ইম্পর্টেন্ট কেন আমরা বললাম যে এই যে আমরা যে সেগমেন্টকে ভাগ করলাম লিভারের, ঠিক আছে কিনা, তাহলে যদি ছোট টিউমার হয়, এটা রিসেক্টেবল হয়, তাহলে কিন্তু এটা কি কিউরেটিভ, যদিও এটা ক্যান্সার কিন্তু এটা কিউরেটিভ হতে পারে। সেই কারণে ইম্পর্টেন্ট যে আর্লি ডিটেকশন অফ দ্য হেপাটোসেলুলার কার্সিনোমা খুব ইম্পর্টেন্ট। তাহলে লেস দেন 2 সেন্টিমিটার যদি হয়, সেই ক্ষেত্রে আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে আমরা ডিটেক্ট নাও করতে পারি, সেক্ষেত্রে সিটি এমআরআই লাগতে পারে, কন্ট্রাস্ট লাগতে পারে। কোলাঞ্জিওগ্রাফি, what is cholangiography? This is the imaging of the biliary tract. Biliary tract imaging এর জন্য কি হয়, নন ইনভেসিভ এর মধ্যে এমআরসিপি, ম্যাগনেটিক রেজোনেন্স কোলাঞ্জিও প্যানক্রিয়াটোগ্রাফি। তাহলে এটা biliary tract এবং প্যানক্রিয়াটিক, প্যানক্রিয়াসও ভালো মতো বোঝা যায়, প্যানক্রিয়াটিক ডাক্টস, নন ইনভেসিভ। ঠিক আছে কিনা, বোঝা যাবে যে কোনো স্টোন আছে কিনা, কোনো স্টেনোসিস আছে কিনা, এটা বোঝা যাবে। ইআরসিপি কি, দিস ইজ ইনভেসিভ। তাহলে ইনভেসিভের সুবিধা কি, তাহলে আমরা কোলাঞ্জিওগ্রাফির এটা আমরা ইমেজিংও পাবো, আবার কি হয়, আমরা আবার কি করতে পারি, আমরা এটা থেরাপিউটিক ইন্টারভেনশনও করতে পারি। ইআরসিপি থেরাপিউটিক ইন্টারভেনশন মানে একটা স্টোন আছে, আমি দেখলাম আমার স্টোনটাকে সরাই ফেলাম। একটা স্টেনোসিস আছে, আমরা এটা দেখলাম যে এই জায়গাটা স্টেনোস, আবার এখানে একটা তোমার হচ্ছে যে ধরো একটা রিং করা দিয়ে আসলাম, এরকম হইতে পারে। ঠিক আছে না, পিটিসি পারকিউটিনিয়াস ট্রান্সহেপাটিক কোলাঞ্জিওগ্রাফি। আর কি করা যেতে পারে, আদার মডালিটিস অফ ইনভেস্টিগেশন হচ্ছে লিভার বায়োপসি করা যেতে পারে। তাহলে কোনো কিছুতেই কোনো সলিউশন আসতেছে না, তখন কি আলটিমেটলি কি করতে হবে, লিভার বায়োপসি করতে পারে। ঠিক আছে না, এগুলো পরে জানবো, কন্ডিশন গুলো আমরা পরে জানবো। আর কি কিছু কিছু কি আছে, যে তুমি মনে করো একটা পেশেন্টের
এসআইটিস আছে পেশেন্টের, অ্যালবুমিন কম আছে, কিন্তু এই যে এই হাইপো অ্যালবুমিনিমিয়া এন্ড হচ্ছে যে এসআইটিস, এটা কি আসলে ডিউ টু লিভার ডিজিজ কিনা, কোনো সলিউশন আছে কিনা? আল্ট্রাসোনোগ্রাফিতে লিভার টেক্সচার খুব একটা কনক্লুসিভ কোনো কিছু না। তুমি যে আমরা যে এটিওলজি দেখতেছি বি সি সব নেগেটিভ, তুমি মেটাবলিক যে প্রোফাইলগুলো মেটাবলিক কারণে হচ্ছে কিনা, সেরুলোপ্লাজমিন, সিরাম ফেরিটিন সব নরমাল, কোনো সলিউশন আসতেছে না, ঠিক আছে কিনা? তখন কিন্তু কি করতে পারি আমরা, লিভার, আমি বললাম যে সলিউশনটা হচ্ছে লিভার বায়োপসি করে দেখতে হবে যে এখন এখানে ফাইব্রোসিস আছে কিনা, তাহলে লিভার বায়োপসি হচ্ছে আনসার। কিন্তু দেখা গেলো যে লিভার বায়োপসি তো সবাই তোমাকে করতে দিবে না, তাই না? তাহলে আদার কোনো আমাদের কোনো ইনভেস্টিগেশন মডালিটিস আছে কিনা, তাহলে বলা হচ্ছে নন ইনভেসিভ মার্কার অফ দ্য ফাইব্রোসিস। লিভার ফাইব্রোসিস আছে কিনা, এটা নন ইনভেসিভ কিছু মার্কার আছে, তাই না? যারা ভালো পারবে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট এটা। অনেক সময় ধরা হবে যে লিভার বায়োপসি বাদ দিয়ে কি বোঝার উপায় আছে কিনা যে এই পেশেন্টের সিরোসিস আছে কিনা। তাহলে প্রথমে এটা বলে রাখি যে এটা নেগেটিভ প্রিডিক্টিভ ভ্যালু অনেক বেশি। তার মানে এই যে হ্যাপ্টোগ্লোবিউলিন এন্ড আলফা টু ম্যাক্রোগ্লোবিউলিন মনে করো তুমি পাচ্ছ না, তার মানে কিন্তু এই না যে এই পেশেন্টের ফাইব্রোসিস নাই। তাহলে পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু ভেরি লো, নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু ইজ ভেরি হাই, তাই না? অনেক বেশি যদি ফাইব্রোসিস না থাকে তাহলে এই তোমার নন ইনভেসিভ মার্কারগুলো আমরা ব্লাডে নাও পাইতে পারি, এটা আমরা নাও পাইতে পারি, এটা খেয়াল রাখতে হবে। তবে এটা হচ্ছে যে আমাদের একটু জানতে হবে যারা ভালো করতে চায় যে কি কি সেরোলজিক্যাল মার্কার আছে নন ইনভেসিভ, যেমন কি বলা হচ্ছে আলফা টু ম্যাক্রোগ্লোবিউলিন এন্ড হ্যাপ্টোগ্লোবিউলিন, ইনহ্যান্স লিভার ফাইব্রোসিস। এখানে কি থাকে এই মার্কার, এখানে কম্বাইন্ডলি এই পরীক্ষা করা হায়ালুরোনিক অ্যাসিড, প্রোকোলাজেন পেপটাইড 3, টিস্যু ইনহিবিটর, মেটালোপ্রোটিনেস। তোমাদের বইয়ে কিন্তু সব আছে, তোমাদের বইয়ে এটা সবগুলাই আছে। তাহলে নন ইনভেসিভ মার্কার কিছু দেখা যায় যে লিভার ফাইব্রোসিস এটা ইন্ডিকেট করে, তাহলে আমরা একটু জেনে রাখবো এটা। আর কি করা যেতে পারে, আর একটা করা যেতে পারে লিভার ফাইব্রো স্ক্যান, বলা হয় যে লিভার ফাইব্রো স্ক্যান। দিস ইজ অল্টারনেট টু মার্কার অফ দ্য নন ইনভেসিভ মার্কার, এটা একটা অল্টারনেট, ঠিক আছে না? এটাকে অনেক সময় ইলাস্টোগ্রাফিও বলা হয়। এখানে কি করা হয় ফাইব্রো স্ক্যানে, একটা এটা কি করা হয় আসলে, এটা আল্ট্রাসাউন্ড পাস করা হয় ট্রান্সথোরাসিক। তাহলে আল্ট্রাসোনোগ্রাফি যেভাবে করি, তাহলে এই লিভারের উপরে কি, লিভারের উপর দিকে একটা শক দেওয়া হয়, আল্ট্রাসাউন্ড ওয়েভ দেওয়া হয়। তাহলে কি হবে, আল্ট্রাসাউন্ড ওয়েভটা কি হবে, এটা পাস করবে লিভার দিয়ে। তো দেখা যাচ্ছে লিভার যত স্টিফ হবে তত কি হবে, এই সাউন্ডটা তত রেপিড পাস করবে। তারপর এটাকে অ্যানালাইসিস করে দেখা হয় যে লিভার স্টিফনেস কেমন। এটা ফ্যালাসিস হচ্ছে যদি সাবটেল চেঞ্জেস থাকে, ধরো লিভার স্কারিং আছে, অত স্টিফ না, অত ফাইব্রোসিস না, তাহলে কিন্তু তোমাকে এটা মিসগাইড করতে পারে, ঠিক আছে কি? তারপরে আমাদের নন ইনভেসিভ মার্কারগুলো একটু জানতে হবে যে আর কি কি করতে পারি আমরা। তাহলে লিভার ফাইব্রোস্ক্যান, এটা একটা আল্ট্রাসাউন্ড বেস্ট শকওয়েভ আর সেন্ট ফর দ্য লিভার টু মেজার দ্য লিভার স্টিফনেস এজ এ সারোগেট ফর হেপাটিক ফাইব্রোসিস। তাহলে যত ফাইব্রোসিস হবে তত লিভার স্টিফ হবে, তত সাউন্ডটা রেপিড পাস করবে। তাহলে মোটামুটি দিস ইজ অল অ্যাবাউট ইনভেস্টিগেশন অফ দ্য হেপাটোবিলিয়ারি সিস্টেম। তোমাদের কোনো কোশ্চিন আছে কিনা? ছেলেদের পক্ষ থেকে একজন, মেয়েদের পক্ষ থেকে একজন কোশ্চিন করতে পারো, যদিও আমি কাউকে দেখতেছি না। তোমরা কি ফলো করতে পারছো কিনা আমার কথা, নাকি রিপিট হচ্ছে একটু? আসলে আমি বুঝতেছি না, তোমাদের ফেশিয়াল এক্সপ্রেশন বোঝা যাচ্ছে না, তোমরা আদৌ কিনা। স্যার বুঝতে পারতেছি স্যার, ওই লাস্টে স্যার ইমেজিং এ যেটা ছিল স্যার, ওই কোলনজিওগ্রাফি স্যার, নন ইনভেসিভ এমআরসিপি আর হচ্ছে ইনভেসিভ ইআরসিপি স্যার, এটা যদি একটু বলতে। এমআরসিপি আর ইআরসিপিটা যদি একটু বলতেন। আমি কি বললাম যে এটা নন ইনভেসিভ সিটি স্ক্যান যেমন করি আমরা, জি সিটি স্ক্যান যেটা করা হয়, তাহলে এটা হচ্ছে যে তাহলে এই সিটি স্ক্যানেরই মতো। তাহলে এটা কোথায় স্পেসিফিক ফর কোন জায়গা, এটা স্পেসিফিক ফর তোমার হচ্ছে যে বিলিয়ারিটি। তুমি যদি সিটি স্ক্যান করো, সিটি স্ক্যান কিন্তু বিলিয়ারিটি এন্ড প্যানক্রিয়াটিক রিজনটা কিন্তু ভালো বোঝা যাবে না। এটা স্পেশালি ডিজাইন ফর এই রিজনটার জন্য, এটা দিস ইজ নন ইনভেসিভ। আর ইআরসিপি কি, ইন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলাঞ্জিওপ্যানক্রিয়াটিক রিজন। সেক্ষেত্রে কি করা হয়, মনে করো ইন্ডোস্কোপি করা হয়, ইন্ডোস্কোপিক রেট্রোগ্রেড। ইন্ডোস্কোপি করে মনে করো তোমার স্টোমাকে গেল প্রব, স্টোমাক থেকে ডিউডেনামে গেল, ডিউডেনামের সেকেন্ড পার্টে ওপেন করে কি তোমার যে কোন ফাইলটা ওপেন করে কোথায়, অ্যাম্পুলা অফ ভ্যাটার। তাহলে এই ইন্ডোস্কোপি করে কি করা হয়, এই ইন্ডোস্কোপি করে তোমার এটা একটা স্পেশাল মডালিটিস। তাহলে ইন্ডোস্কোপির মতো এটা, তাহলে ইন্ডোস্কোপি করা হলো,
করার পরে এটা স্টোমাক দিয়ে সেকেন্ড পার্টে যাওয়া গেল। সেকেন্ড পার্টে যাওয়ার পরে এম্পুল অফ ভেটার দিয়ে কোথায় ঢুকবে? এটা ঢুকবে হচ্ছে তোমার কমন বাইল ডাক্টে। তাহলে ওই ইমেজটা নিবে, সাথে ওখানে ঢোকার সময় দেখলো যে ওখানে একটা স্টোন আছে মনে করো কমন বাইল ডাক্টে। তাহলে কি করলো? স্টোনটা সে রিমুভ করে ফেললো, ডোরমিয়া বাস্কেটটা বা একটা স্টেনোস এরিয়া আছে ওইটা ডাইলেট করে দিয়ে আসলো। দিস ইজ ইআরসিপি। দিস ইজ সেই জন্য বলা হচ্ছে দিস ইজ ইনভেসিভ প্রসিডিউর। আর এমআরসিপিটা কিছুই না, জাস্ট সিটি স্ক্যানের মতো। কিন্তু এটা কোথায় ভালো, কোন জায়গাটা ভালো বোঝা যাবে? ভালো বোঝা যাবে তোমার বিলিয়ারি ট্রি ভালো বোঝা যাবে। বিলিয়ারি ট্রিতে কোনো স্টোন আছে কিনা, কোনো অবস্ট্রাকশন আছে কিনা, কোনো স্টেনোসিস আছে কিনা, একেবারে ভালো মানে ক্লিন কাট তোমাকে একটা আইডিয়া দেবে। দিস ইজ এমআরসিপি। তাহলে এমআরসিপি আর ইআরসিপি একই জিনিস, একটা নন ইনভেসিভ, একটা হচ্ছে ইনভেসিভ। ক্লিয়ার? জি স্যার। তাহলে তোমাকে যদি বলে যে তুমি বিলিয়ারি ট্রি যদি দেখতে চাও, কি ইনভেস্টিগেশন করবা, তখন কি বলতে হবে তোমাকে? স্যার এমআরসিপি নন তাহলে ইনভেসিভ। এমআরসিপি আর ইআরসিপি? এমআরসিপি স্যার। যেমন হ্যাঁ, তাহলে এমআরসিপি আর ইআরসিপি যখন তুমি এমআরসিপি, তাহলে এখন ইআরসিপি করা হয় না, কারণ ইআরসিপির কমপ্লিকেশন হচ্ছে যে ইআরসিপি যদি করো, তুমি যদি প্যানক্রিয়াটাইটিস দেখো, প্যানক্রিয়াটাইটিস করবা, তুমি দেখবে যে এটার চারটা যে কমন কারণ, এর মধ্যে আছে পোস্ট ইআরসিপি। ইআরসিপি করতে গেলে এই যে আমি যে ঢুকলাম, ঠিক আছে কিনা, আমরা যে এই যে তুমি ম্যানিপুলেট করলা, তুমি একটা ন্যাচারাল হচ্ছে যে তুমি জায়গাকে ম্যানিপুলেট করলা, তখন কি হবে? তাহলে দেখো প্যানক্রিয়াসে কিন্তু সমস্যা হবে। তাহলে এটা প্রথমেই সেই জন্য আমরা সবসময় কি করতে চাই? আমরা এমআরসিপি করতে চাই। ঠিক আছে? তারপর কি যে থেরাপিউটিক ইন্টারভেনশন লাগছে তখন আছে। আরেকটা আছে ইন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড। আমার ক্লাসে যেতে দেন, ওরা ক্লাস করতেছি। আর কোনো কোশ্চেন? স্যার গামা গ্লুটামাইল ট্রান্সফারেজ তো স্যার বিভিন্ন ড্রাগের ক্ষেত্রে ইনক্রিজ করতে পারে, তাহলে স্যার লিভার ডিজিজ অথবা স্যার ড্রাগের কারণে আমরা বুঝতে কিভাবে বলা নাই, এটা তোমাদের বইয়ে যেটা বলা আছে আসলে অ্যালকোহলিক লিভার ডিজিজ বাড়বে। হ্যাঁ ঠিক আছে, বাড়তে পারে। এই যে এটা তো মিক্সড প্যাটার্ন, আমি কি বললাম যে একুট হেপাটাইটিসও কিন্তু তোমার অ্যালকালাইন ফসফেট বাড়তেছে। এটা তো মাইক্রো, গামা গ্লুটামেট ট্রান্সফারেজ তো মাইক্রোজোমাল এনজাইম, হতে পারে হেপাটোসাইট ড্যামেজ হইলেও তোমার এটা আসতে পারে, কিন্তু দিস ইজ স্পেসিফিক ফর অ্যালকোহলিক লিভার ডিজিজ। ধরে নেওয়া হয় যে অ্যালকোহলিক লিভার ডিজিজে গামা গ্লুটামেট ট্রান্সফারেজটা বাড়বে। ঠিক আছে কিনা? এই জন্য তুমি যে বললা যে ড্রাগ ইনডিউস হেপাটাইটিস, এগুলো কিন্তু রুটিনলি করা হয় না যে ড্রাগ ইনডিউস হেপাটাইটিস হচ্ছে আর তুমি আমরা ওইটা করতে দিচ্ছি। এটা খুব কিন্তু রুটিন টেস্ট না। গামা গ্লুটামেট ট্রান্সফারেজ ইজ নট রুটিন টেস্ট। রুটিন টেস্ট কিন্তু এএসটি এলটি, অ্যালকালাইন ফসফেটেজ, সিরাম বিলিরুবিন। তাহলে আমরা যদি একটু সাম আপ করি লেকচারটাকে, তাহলে সাম আপ করলে আসলে আমাদের ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে যে আমরা প্রথমে যে আলোচনাগুলো করলাম সেটা হচ্ছে যে আমরা অ্যানাটমি এন্ড ফিজিওলজি থেকে কিছু নলেজ নেওয়ার চেষ্টা করছি আমরা। হ্যাঁ, অনেক সময় বলতে পারে যে লিভার তুমি কিছুই পারতেছো না, এগুলা ধরলে আসলে ধরে নেওয়া হয় কি যে তুমি আসলে মার্জিনাল পয়েন্টে আছো। তোমাকে যদি বলে পরীক্ষায়, তোমাকে যদি পরীক্ষার ভাইবা বোর্ডে বলে যে নেম দ্য লিভার ফাংশন টেস্ট, তাহলে বুঝতে হবে আসলে তুমি তোলা নিতে আসো, তোমার লেভেলটা একেবারে তোলা নিতে, এবং তুমি আসলে ইউ আর গোয়িং টু ফেইল। আসলে তুমি আসলে তোমাকে ফেল করতে যাচ্ছ আসলে তোমাকে যখন এই কোশ্চেন গুলো করা হয়। কারণ তুমি পরীক্ষা দিচ্ছ এমবিবিএস ফাইনাল, তোমাকে যখন লিভার ফাংশন টেস্ট ধরা হচ্ছে, তার মানে বুঝতে হবে যে তোমার আসলে তুমি পরীক্ষা ভালো দিচ্ছ না। ঠিক আছে কিনা? তাহলে এইগুলো একটু আমরা এই খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে লিভার ফাংশন টেস্ট। এখান থেকে যদি আমরা সাম আপ করি লেকচারটাকে, তাহলে লিভার ফাংশন টেস্টের মধ্যে আমরা বলছিলাম যে সিরাম বিলিরুবিন, অ্যামাইনো ট্রান্সফারের মধ্যে এএলটি এএসটি, দেন অ্যালকালাইন ফসফেটেজ, দেন গামা গ্লুটামেট ট্রান্সফারেজ, সিরাম অ্যালবুমিন এন্ড পথোমিনটাইন। এর মধ্যে ট্রু লিভার ফাংশন টেস্ট হচ্ছে তিনটা: সিরাম বিলিরুবিন, পথোমিনটাইন এন্ড হচ্ছে সিরাম অ্যালবুমিন। খুব ইম্পর্টেন্ট। কেন? অন্যগুলো হচ্ছে যে অন্য কোনো কারণেও যদি লিভার হেপাটোসাইট ড্যামেজ হয় তাও বাড়তে পারে। এটা দ্বারা মিন করে যে তোমার গামা গ্লুটামেট ট্রান্সফারেজ তাহলে অন্য কারণে লিভার ড্যামেজ হলেও তো মাইক্রোজোমাল এনজাইম বাড়বে। ঠিক আছে কি? তাহলে অন্য কারণে এগুলো বাড়তে পারে। এই জন্য ট্রু লিভার ফাংশন টেস্ট এই তিনটাকে বলা হচ্ছে। খুব ইম্পর্টেন্ট এটা। তারপরে আমরা কি আলোচনা করলাম? আমরা আলোচনা করলাম যে আমরা হচ্ছে যে এর মধ্যে হচ্ছে যে আর্লি সেন্সিটিভ মার্কার অফ হেপাটোসাইট ড্যামেজ হচ্ছে পথোমিনটাইন। খুব ইম্পর্টেন্ট এটা। তারপরে আমরা আলোচনা করেছি যে লিভারে ড্যামেজ আছে কিনা, এটা লিভার ফাংশন টেস্ট বাদেও আমরা রুটিন হেমাটোলজিতে আমরা কোনো ইনভেস্টিগেশন করে কি এটা এই লিভার ড্যামেজটা রিফ্লেক্ট করে কিনা। এর মধ্যে হেমাটোলজিক্যাল ইনভেস্টিগেশনের মধ্যে আমরা বলেছি যে একটা ব্লাড পিকচারের মধ্যে যে হিমোগ্লোবিন তার কেমন আছে, এমসিভি কেমন আছে,
এটা কি মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক কিনা অ্যানিমিয়াটা, এটা ম্যাক্রোসাইটিক কিনা, ম্যাক্রোসাইট ইন্ডিকেট করে যেটা অ্যালকোহলিক লিভার ডিজিজ, মাইক্রোসাইট হলে এটা ক্রনিক ব্লাড লস ইন্ডিকেট করে, থ্রম্বোসাইট কেমন আছে ব্লাড পিকচারে খুব খেয়াল করতে হবে এটা। তাহলে একটা লিভার ডিজিজ যখন তোমার ওয়ার্ডে আসবে, একটা আমরা কি করি রুটিন একটা ব্লাড করি, পেরিফেরাল ব্লাড আমরা কিন্তু প্রথমেই খেয়াল করি যে তার থ্রম্বোসাইট কেমন, প্লাটিলেটটা কেমন আছে। তাহলে আমরা বললাম যে যেহেতু থ্রম্বোপয়েটিন লিভার থেকে আসে, এই থ্রম্বোপয়েটিন একটা স্টেবিলিটির ফ্যাক্টর ফর জেনারেশন অফ দা প্লাটিলেট, কারণে প্লাটিলেট কমে যাচ্ছে, অথবা এটার কমপ্লিকেশন হিসেবে যদি হাইপারস্প্লিনিজম হয় সেক্ষেত্রে প্লাটিলেট কাউন্ট কমতে পারে, ডাব্লিউবিসি কাউন্ট, লিউকোপেনিয়া কমতে পারে আমরা হাইপারস্প্লিনিজমের কারণে, আবার লিউকোসাইটোসিস হতে পারে, একটা কোলাঞ্জাইটিস হলে, লিভার অ্যাবসিস থাকলে বা হেপাটো সেলুলার যদি লিভার অ্যাবসিস হলে এটা হচ্ছে লিউকোসাইটোসিস হতে পারে। আর কি আলোচনা করলাম আমরা, আর আদার কিছু যেন ধরো একটা রুটিন একটা সিরাম ইলেকট্রোলাইজ করা হয় যে হাইপোনেট্রিমিয়া আছে কিনা, হাইপোক্যালিমিয়া আছে কিনা, এটা দেখা হয় কেন পরে আস্তে আস্তে তোমরা বুঝবা যে হাইপোক্যালিমিয়া কিন্তু রিস্ক ফ্যাক্টর ফর ডেভেলপমেন্ট অফ হেপাটোসেলুলার কার্সিনোম, হেপাটিক এনকেফালোপ্যাথি। কোনো পেশেন্টে যদি পটাশিয়াম কম থাকে এই পেশেন্টে কিন্তু লিভার ফেলিওর দিকে যায়, এই জন্য কিন্তু ইলেকট্রোলাইজ আমরা রাখি। আর সোডিয়াম কেন কম হয় সেটা বললাম যে ফ্লুইড রিটেইন করে, এই জন্য ডাইলুশন হাইপোনেট্রিমিয়া হয়। এরপর কি আমরা এটিওলজি দেখার জন্য কিছু পরীক্ষা করি, যেমন হেপাটাইটিস বি-সি খুবই ইম্পর্টেন্ট, ওয়ার্ডে এই দুইটাই করা হয় আসলে, সেরুলোপ্লাজমিন, তারপরে হচ্ছে যে তোমার হচ্ছে যে ফেরিটিন, এগুলা যদি স্পেসিফিক ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো একটা পেশেন্টের এরকম পিগমেন্টেশন আছে, ইয়াং এজে হচ্ছে না, ফ্যামিলি হিস্ট্রি আছে, তখন এগুলো করা হয়। কিন্তু রুটিনলি আসলে হেপাটাইটিস বি-সি করা হয়, যেমন হেপাটাইটিস বির জন্য হেপাটাইটিস এইচবিএস পরীক্ষা দেওয়া হয় যে হেপাটাইটিস বির জন্য তুমি কিভাবে এটা তুমি এই ইয়ে করবা, কি নাম, তুমি ইনভেস্টিগেশনটা দিবা। তাহলে এইচবিএস-এজি, সির জন্য এনটি-এইচবিসি, তাহলে বিসি এগুলো করা হয়। তুমি যখন আদার স্পেশাল ক্ষেত্রে যদি চিন্তা করা যে অটো ইমিউন, সেই ক্ষেত্রে অটো ইমিউনের ক্ষেত্রে তোমার হচ্ছে যে এএনএ, এন্টি স্মল মাসেল অ্যান্টিবডি, অ্যান্টি মাইক্রোজোয়াল অ্যান্টিবডি, দেন হচ্ছে যে ইমিউনোগ্লোবুলিন, অটো ইমিউন, যখন অটো ইমিউন হচ্ছে যে হেপাটাইটিস চিন্তা করা হয়, তাহলে এই যে এটিওলজি দেখার জন্য এটা। এরপরে কি আমরা রুটিনলি কিছু পরীক্ষা করি, রুটিনলি মানে হেপাটোবিলিয়ারি সিস্টেমের জন্য নন ইনভেসিভ মধ্যে আল্ট্রাসোনোগ্রাফি, যেটা আমরা আলোচনা করলাম যে আমরা কমনলি আল্ট্রাসোনোগ্রাফি দেখে আমরা একটা স্টোন আছে কিনা, বাইলে একটা অবস্ট্রাকশন আছে কিনা, এসআইডিস আছে কিনা, লিভার বড় কি, লিভারের টেক্সচারটা কেমন, ঠিক আছে কিনা, এটা স্প্লিন আছে কিনা। অনেক সময় কমন বাইলে একটা ডায়ামিটার তোমার পোর্টাল ভেনের ডায়ামিটার বোঝা যায়, পোর্টাল ভেনের ডায়ামিটার বেশি হয় কোথায়, পোর্টাল হাইপারটেনশনে পোর্টাল ভেনের ডায়ামিটারটা অনেক বেশি থাকে। দেন কি করতে পারি আমরা, সিটি এমআরআই করতে পারি, যদি অনেক ছোট টিউমার হয় যেটা কিনা তোমার আল্ট্রাসোনোগ্রাফি ডিটেক্ট করতে পারে না, সেক্ষেত্রে এমআরআই সিটি যদি কন্ট্রাস্ট করি সেক্ষেত্রে বোঝা যায়, কারণ এটা যদি আর্লি ডিটেক্ট করতে পারি তাহলে আমরা কিউরেটিভ চিকিৎসা দিতে পারি, সিটি এমআরআই করা যেতে পারে। তারপরে কি করতে পারে, কোলাঞ্জিওগ্রাফি করার জন্য আমরা বলছি বিলিয়ারি দেখার জন্য এমআরসিপি আর হচ্ছে ইআরসিপি খুব ইম্পর্টেন্ট, এমআরসিপি ইআরসিপি করা যেতে পারে। বিলিয়ারি ট্র্যাক্ট থেকে যখন আমরা ইমেজ করতে যাই তখন এটা করতে পারি। আর কি কিছু নন ইনভেসিভ মার্কার আছে, ঠিক আছে কিনা। আর কি ফাইব্রোস্ক্যান করা যেতে পারে, লিভার ফাইব্রোস্ক্যান। আর কি আরেকটা এখানে যদিও নাই, আসলে কি করা যেতে পারে, ইন্ডোস্কোপি করি আমরা, ইন্ডোস্কোপি করে একটা পেশেন্টের কিছুই বোঝা যাচ্ছে না, মনে করি স্প্লিন আছে, এসআইডিস আছে, তো আমাদের যেহেতু ওয়ার্ডে হয় আমরা একটা ইন্ডোস্কোপি করে কি দেখি, আমরা ভেরিক্স দেখি, ভেরিক্স মানে পোর্টাল হাইপারটেনশন আছে, ভেরিক্স ইন্ডিকেট করে দিস পেশেন্ট হ্যাভিং পোর্টাল হাইপারটেনশন। তো পোর্টাল হাইপারটেনশনের ক্ষেত্রে 90% ক্ষেত্রে এটিওলজি হচ্ছে তোমার সিরোসিস, তার মানে কি ইনডাইরেক্টলি যদি আমি ভেরিক্স পেয়ে যাই তাহলে ধরে নিতে হবে যে এই পেশেন্টটা সাফারিং ফ্রম সিরোসিস, তাহলে ইন্ডোস্কোপি করতে পারি। তাহলে এই যে তোমাকে যদি বলে যে কি কি ইনভেস্টিগেশন করা হয় হেপাটোবিলিয়ারি সিস্টেমে, তাহলে আমার মনে হয় যে তোমরা মনে হয় একটু আইডিয়া পেয়ে গেলা। আর যদি কোনো প্রবলেম থাকে তোমরা নেক্সট ক্লাসে আমার সাথে এটা আলোচনা করতে পারো নিজেরাই পড়ে, বা এখন কোনো কোশ্চেন থাকলে মেয়েদের পক্ষ থেকে একটু রেসপন্স শুনতে চাই আমি। আমার কেন জানি মনে হচ্ছে যে আমি মনে হয় একটু রেপিড যাচ্ছি, আসলে তোমাদের মানে আমি এক্সপ্রেশন আসলে খুব ইম্পর্টেন্ট, এই জন্য যে ক্লাসরুমে লেকচার গুলো হলে হয় কি তোমাদের এক্সপ্রেশনটা বোঝা যায় যে তোমরা বুঝতেছো কিনা বা কি অবস্থা এখানে আসলে। একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। স্যার এই সিমটম গুলা কোন সিমটম গুলা পাইলে স্যার এই সিস্টেমে ঢুকবো, হেপাটোবিলিয়ারি সিস্টেমে? ও তাহলে এটা তো আসলে সিমটম অ্যানালাইসিস তো থার্ড ইয়ারে পড়ানো হয়, সিমটম অ্যানালাইসিস, ঠিক আছে কিনা। আসলে আমরা ধরে নিচ্ছি যে তোমরা ম্যাচিউর এনাফ, থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ইউ হ্যাভ পাসড, এন্ড হচ্ছে যে এখানে এখন আমাদের ডিজিজের দিকে আমরা যাচ্ছি। সিমটম মানে কি, কমন কি, তুমি চিন্তা করে দেখো যে লিভার ড্যামেজ হলে কি হচ্ছে, লিভার ড্যামেজ হলে জন্ডিস নিয়ে আসে, খুবই কমন। তোমাকে যদি বলে যে কি সিমটম নিয়ে আসে, তাহলে কি নিয়ে আসে বলো, তাহলে একটা পেশেন্ট কি নিয়ে আসতেছে, একটা পেশেন্ট খুবই কমন কি নিয়ে আসে, জন্ডিস নিয়ে আসে। সিরোসিস যদি হয় তাহলে কি নিয়ে আসে, তাহলে একটা কি অ্যাবডোমিনাল সোয়েলিং বা পেডাল এডিমা এগুলা নিয়ে আসে, তাই না, খুবই কমন। তো এটা তুমি যদি একটা দুইটা বলো যে কি হেপাটোবিলিয়ারি সিস্টেমের ডিজিজ কি নিয়ে আসে,
তো কমন তো হেপাটাইটিস, তার মানে কি হেপাটাইটিস নিয়ে এসে জন্ডিস। আর কি তোমার কি যদি ইয়ে হয় কিন্তু সিরোসিস হয়, সেক্ষেত্রে কি সিরোসিস হলে জন্ডিস থাকতে পারে, অ্যাবডোমিনাল সোয়েলিং থাকতে পারে, পেডাল এডিমা নিয়ে আসতে পারে। যদি মনে করো এটা একটা কি এই হেপাটোবিলিয়ারি সিস্টেম ডিজিজ, লিভারের অ্যাবসেস আছে, তাহলে কি নিয়ে আসবে? তাহলে জ্বর নিয়ে আসবে, রাইট হাইপোকন্ড্রিক পেইন নিয়ে আসবে। ঠিক আছে না? তাহলে এইভাবে চিন্তা করে করে তোমাকে, যদি গলব্লাডারের ডিজিজ হয় তাহলে কি নিয়ে আসবে? তাহলে রাইট হাইপোকন্ড্রিয়ার পেইন, ফিভার, ভমিটিং এগুলো নিয়ে আসবে। যদি এটা মনে করো অবস্ট্রাকটিভ জন্ডিস হয় তাহলে কি নিয়ে আসবে? অবস্ট্রাকটিভ জন্ডিস হলে এই পেশেন্টটার অ্যাবডোমিনাল পেইন থাকবে, জ্বর থাকবে, তুমি ক্লিনিক্যালি দেখবা যে জন্ডিস আছে। তাহলে দেখো প্যানক্রিয়াটিক যদি ডিজিজ হয় তাহলে কি নিয়ে আসবে? প্যানক্রিয়াটিক ডিজিজ হলে অ্যাবডোমিনাল পেইন, তাই না? তাহলে ইপিগ্যাস্ট্রিক পেইন নিয়ে আসলো, সিভিয়ার ইপিগ্যাস্ট্রিক পেইন। তুমি দেখতেছো যে তুমি যখন এক্সামিন করবা তখন কি পাচ্ছ? তুমি কিন্তু ইয়ে পাচ্ছ না, মানে ব্রড ডিজিডিটি নাই, যেহেতু প্যানক্রিয়াসটা রেট্রো পেরিটোনিয়াল অর্গান। ঠিক আছে কিনা? তাহলে অ্যাবডোমিনাল সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, ভমিটিং এটা নিয়ে আসতেছে। সাথে পেশেন্টের দেখা গেলো যে কি পেশেন্টের সাথে জন্ডিসও থাকতে পারে। কারণ প্যানক্রিয়াটাইটিসের কমন কারণ কি? কমন কারণ হচ্ছে যে কোলেস্ট্রম, ইডিওপ্যাথিক, আমরা বলছি পোস্ট ইআরসিপি। তাহলে দেখো আমরা বললাম যে আমরা হেপাটোলজি ডিসকাস করতেছি কি নিয়ে, যেটা কিনা তোমার লিভার, দেন হচ্ছে গলব্লাডার, কমন বাইল ডাক্ট এন্ড প্যানক্রিয়াটিক ডিজিজ নিয়ে আলোচনা করবে। তাহলে তুমি সিম্পটম বের করে গেল না? তাহলে লিভারের জন্য কিছু সিম্পটম হবে, কমন গলব্লাডারের জন্য কিছু সিম্পটম হবে, কমন বাইল ডাক্টের জন্য কিছু সিম্পটম হবে, প্যানক্রিয়াসের জন্য সিম্পটম হবে। তাহলে তোমাকে এইভাবে বুঝে পড়তে হবে, তাহলে হয়ে গেল। এটা তো মুখস্থ করার ব্যাপার নাই। এটা কি পড়ার দরকার আছে আরো? তোমাকে যদি বলে কি সিম্পটম নিয়ে আসবে বলো, না স্যার। তাহলে হয়ে গেল নাকি? তোমার কোনো সাজেশন আছে কিনা? না স্যার, থ্যাংক ইউ স্যার। মেয়েরা রেসপন্স করো, মেয়েরা রেসপন্স করো। মেয়েরা কোথায়? নাকি ওরা ক্লাসে নাই? ক্লাস কি মানে ইয়ে করে দিয়ে কি ঘুমাই গেছে সব? না স্যার। বলো দেখি কোশ্চিন কই তোমাদের? কোশ্চিন কই? কোশ্চিন নাই, তার মানে ক্লাসও বুঝো নাই। দুইটা, আইদার এভরিথিং ইজ ক্লিয়ার টু ইউ, অথবা তোমরা কোনো কিছুই বুঝো না। এই দুইটা মিন করে। স্যার বুঝতে পারছি স্যার। কোনটা বলো, তোমরা কোনটাতে আছো? কোন গ্রুপে তোমরা? প্রথম গ্রুপ না সেকেন্ড গ্রুপ? স্যার বুঝতে পারছি। বুঝতে পারছো? তাহলে কিন্তু নেক্সট ক্লাসে কিন্তু আগে এই ক্লাসের আলোচনা হবে, তারপরে নেক্সট ক্লাসে আমরা যাবো। তবে হচ্ছে যে এই সানডে ক্লাস হচ্ছে আমার আর সামিউল স্যারের। তো নেক্সট সানডে হয়তো সামিউল স্যার ক্লাস নেবেন নাকি, তারপরে আবার আমি। তোমরা প্রতি ক্লাসেই হচ্ছে যে স্যারদের সাথে আগে আলোচনা করে নিবা, ঠিক আছে কিনা? শনিবারে মোস্ট প্রবলি রুটিনটা হচ্ছে, শনিবারে হচ্ছে যে তোমাদের এলাহি স্যার, মঞ্জুর এলাহি আর মুক্ত স্যার। রবিবারে আমি অথবা সামিউল স্যার। সোমবার কি তোমাদের মেডিসিন লেকচার আছে? ওখানে কিন্তু দেয়া আছে। এটা তো পাই নাই। শনি রব, সোমবার বোধহয় নাই। শনি, রবি, বুধ, বৃহস্পতি স্যার। হ্যাঁ, শনি রবি বুধ বৃহস্পতি। বুধবারে মনে হয় 12টার দিকে আছে লেকচার, দেখো তো একটা। স্যার সকাল 8টায় একটা, 12টায় একটা স্যার, বুধবারে। বুধবারে তাহলে এইটা 12টায় মনে হয়, এটা তোমাদের ইয়ে স্যার কি নাম, আমাদের হচ্ছে নূর ভাই। 12টায় নূর ভাইয়ের সাথে মনে হয় এটা হচ্ছে যে তোমাদের কার্ডিওলজি এন্ড হচ্ছে নিউরোলজি, এটা অল্টার করে হবে। আর তোমাদের সাকি স্যার, এটা মনে হয় উনি মনে হয় হচ্ছে যে বৃহস্পতিবার মনে হয় সাকি স্যার এন্ড হচ্ছে আইনুল স্যার মনে হয় অল্টারনেট করে। তোমরা একটু যোগাযোগ করে নিও। জি স্যার। কোন জায়গাটা বাদ গেল আমাদের? মঙ্গলবারের সকালেটা না স্যার? বুধবার সকালে স্যার, বুধবার সকাল 8টায়। বুধবারে 8টায়। আচ্ছা তুমি জানে নিও পরে, হ্যাঁ আমি এটা জেনে জানাবো তোমাকে যে ওই স্লোটাতে কি আছে। জি স্যার। ঠিক আছে কিনা? জি স্যার। তোমরা কি হোস্টেলে কতজন আছো আসলে?
ফুয়াদ কি বাসায় না হোস্টেলে? স্যার আমি বাসায় স্যার। কতজন হোস্টেলে আছো তোমরা? স্যার হোস্টেলে স্যার মেইনলি ছেলেরা আছে, ছেলেরা প্রায় আছে স্যার অনেক। স্যার হোস্টেলে কতজন? হোস্টেল থেকে রেসপন্ড করো। হোস্টেলে স্যার 20-25 জনের মতো আছে স্যার। সবারই তো ল্যাপটপ আছে তাই না, নাকি কারো অসুবিধা হচ্ছে? জি স্যার ল্যাপটপ আছে। সবাই আছে, ঠিক আছে। দেখি আমরা কত তাড়াতাড়ি আমরা ক্লাসরুমে ফিরতে পারি।